আচ্ছা, সো ভৌত আলোক বিজ্ঞান, প্রথমেই হচ্ছে আমাদের আলোকীয় ঘটনাগুলো একটু জানা দরকার। আলো আসলে কি? আলো হচ্ছে বেসিক্যালি একটা তাড়িৎচুম্বক তরঙ্গ। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে আলো একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলো বেসিক্যালি বেশ কয়েকটা প্রপার্টি শো করে। এর মধ্যে ক্লাস 9-10-এ কিছু প্রপার্টি শিখে আসছে, যেমন প্রতিফলন আর প্রতিসরণ। এই জিনিসপত্রগুলো ক্লাস 9-10-এ শিখছেন যে আলো যদি কোনো একটা তলের উপরে আইসা পড়ে, তো সেইখান থেকে যদি প্রতিফলন ঘটতে পারে অথবা হচ্ছে প্রতিসরণ ঘটতে পারে। তো এখন এই আলোর ধর্মগুলা ব্যাখ্যা করার জন্য বিভিন্ন টাইপের তত্ত্ব আমাদের কাছে আছে। এর মধ্যে একটা হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব, এটা দেওয়া হয়েছিল 1672 সালে। এই তত্ত্ব দিয়ে শুধুমাত্র প্রতিফলন আর প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, কিন্তু এই যে বাকি যে আলোকীয় ঘটনাগুলো আছে, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এই জিনিসপত্রগুলা ব্যাখ্যা করা যায় না। সো এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোনটা দিয়ে আসলে কি ব্যাখ্যা করা যায়। নিউটনের কণিকা তত্ত্ব দিয়ে প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যাবে, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, এরপরে আসেন হাইগেন আবার দিছিল তরঙ্গ তত্ত্ব, এটা দিছিল 1678 সালে, মানে 6 বছর পরে। সো হাইগেন তরঙ্গ তত্ত্বের মধ্যে কি বলছিল? ও বলছিল যে আলো তরঙ্গ আকারে ইথার নামক মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। পরবর্তীতে মাইকেলসন মর্লি পরীক্ষার সাহায্যে প্রমাণ করছে যে ইথার নামক কোনো মাধ্যমের অস্তিত্ব নাই। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এটা দিয়ে কিন্তু অনেকগুলা জিনিসপত্র ব্যাখ্যা করা যায়। প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, এই জিনিসপত্রগুলা ব্যাখ্যা করতে পারে, কিন্তু সমাবর্তন ব্যাখ্যা করতে পারে না। হাইগেনের তরঙ্গ তত্ত্ব হচ্ছে এটা। ম্যাক্সওয়েল পরবর্তীতে দিছে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, সেটা 1864 সালে। এটা দিয়ে আবার সমাবর্তন ব্যাখ্যা করা যায়, কিন্তু এটা আবার ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারে না। আলোর যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, সেইটা আবার ব্যাখ্যা করতে পারে না। প্লাঙ্ক বা পরবর্তীতে আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব দিছে, সেটা আবার ফটোতড়িৎ ক্রিয়া এবং ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যা করতে পারে, কিন্তু এটা আবার ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন ব্যাখ্যা করতে পারে না। সো কোনোটা দিয়েই আলোর প্রপার ধর্ম, সবগুলা ধর্ম একসাথে ব্যাখ্যা করা পসিবল না। সবগুলা তত্ত্ব একসাথে আমাদের কাজে লাগবে, আচ্ছা, এটা এমসিকিউর জন্য একটু দেখা রাখেন। এবার আসেন এই সূত্রগুলো একটু তুলে ফেলান। হেডিং রাখেন আলো সংক্রান্ত বিভিন্ন রাশি ও এর ধর্ম সম্পর্কিত তত্ত্ব। আলো সংক্রান্ত বিভিন্ন রাশি ও এর ধর্ম সম্পর্কিত তত্ত্ব। আমরা এই ক্লাসটাতে আজকে আসলে আমরা বেসিক্যালি থিওরি নিয়ে খুব বেশি একটা ডিসকাশন করব না। আমরা সবগুলা সূত্র একসাথে গুছাই দিব, দিয়ে ওগুলার অ্যাপ্লিকেশন, পরীক্ষায় কি কি অঙ্ক করা লাগবে ওই জিনিসপত্রগুলো একটু দেখবো। সো এই জিনিসপত্রগুলো একটু তুলে ফেলান। আলোর বেগ সি, এটা হচ্ছে ই নট বাই বি নট, ই নট ডিভাইডেড বাই বি নট। আলোর বেগ সি, এটা ইকুয়াল টু হচ্ছে ই নট ডিভাইডেড বাই বি নট। আবার সি ইকুয়াল টু √1 বাই মিউ নট ইন্টু এপসাইলন নট। সি ইকুয়াল টু √1 বাই মিউ নট ইন্টু এপসাইলন নট। ই ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। বি ইকুয়াল টু বি নট সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। এই জিনিসপত্রগুলো সবগুলো একটু তুলে ফেলান, সূত্র সবগুলো একটু তুলে ফেলান একসাথে। সো বেসিক্যালি এই যে আলোর যেই সূত্রগুলো আছে, এই সূত্রগুলা দিয়ে আমাদের অঙ্ক করা লাগবে, অঙ্কগুলা করা লাগবে। এর মধ্যে এই একটা সূত্র, এই সূত্রটা ক্লাস 9-10 থেকে শিখে আসতেছেন। এই সূত্রটার অ্যাপ্লিকেশন একটু প্রপারলি পারা লাগবে। এই সূত্রটার অ্যাপ্লিকেশন অনেকগুলো অঙ্কের মধ্যে, ইয়ং এর বিচির পরীক্ষার মধ্যে যায় দেখবেন, বা বিভিন্ন জায়গায় অনেকগুলো অঙ্কের মধ্যে এই সূত্রটা ডিরেক্টলি অ্যাপ্লাই করব। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক রিলেটেড, এইটা অনেকগুলা জায়গায় একসাথে অ্যাপ্লাই করব। ওকে, সো সাইড দিয়ে আমি একটু পরিচয়গুলো একটু লেখা দিতেছি, পরিচয়গুলো একটু তুলে রাখেন যে কোনটা আসলে কি প্রকাশ করে। এগুলো আসলে কনভেনশনাল সাইন, কনভেনশনালি নরমালি যে জিনিসপত্রগুলো প্রকাশ করে সেটাই, ঠিক আছে। এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এস, এস এর পরিচয়টা। এখানে এস হচ্ছে ভাইয়া পয়েন্টিং ভেক্টর, এস হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এই পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশনটা একটু পড়ে রাখেন। আমার এখনো মনে আছে, আমি যখন কলেজের কোন একটা মডেল টেস্ট অথবা হচ্ছে টেস্ট পরীক্ষা দিতে গেছিলাম, তো আমাদের সেকেন্ড পেপারের ক নাম্বারে প্রশ্ন আসছিল যে পয়েন্টিং ভেক্টর কাকে বলে। তো এখন আমি মনে করেন বাসায় আইসা পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশন ভেক্টর চ্যাপ্টারের মধ্যে খুঁজতেছি, ঠিক আছে। কোন জায়গায় পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশন খুঁজে পাই না। সো পরে দেখলাম যে এটা আসলে বেসিক্যালি অধ্যায় 7-এর প্রশ্ন। এটা ছিল হচ্ছে অধ্যায় 7-এর, মানে ভৌত আলোক বিজ্ঞানে। এস দিয়ে প্রকাশ করে হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এন্ড এইটা এমসিকিউতে আইসা বইসা আছে যে পয়েন্টিং ভেক্টর নিচের কোনটি, মানে এস ইকুয়াল টু 1 বাই মিউ নট ইন্টু ই ক্রস বি, ই ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা দেখবেন যে অপশনের মধ্যে অনেকগুলা চেঞ্জ করে লিখতেছে যে বি ভেক্টর ক্রস ই ভেক্টর, এরকম অনেকগুলা চেঞ্জ করে দিবে। এটা সবসময় খেয়াল রাখবেন, কারণ ভেক্টরের ক্রস গুণ কিন্তু আসলে বিনিময় সূত্র মানে না।
ভেক্টরের ক্রস গুণ বিনিময় সূত্র মানে না, ই ক্রস বি লেখা আর বি ক্রস ই লেখা কিন্তু সেম না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে। আবার বি ভেক্টর ডিভাইডেড বাই এপসাইলন নট, ওইটা মানেই হচ্ছে এইচ ভেক্টর। সো এর জন্য এটা আবার এই মিউ নট বাদ দিয়ে লিখলে এইচ ভেক্টর দিয়ে লেখা যায়, ঠিক আছে। সো সূত্রগুলো কোথা থেকে আসছে এখন আপাতত এই ডেরিভেশন আমাদের দরকার নাই, এর মধ্যে তরঙ্গ চ্যাপ্টারটা আমাদের সিলেবাসেই নাই। সো এই যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এটা বেসিক্যালি তড়িৎ তরঙ্গ, এটা হচ্ছে চৌম্বক তরঙ্গ, দুইটা মিলায় বানায় হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই দুইটা আসলে আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, এর জন্য এটা নিয়ে খুব বেশি একটা ডিসকাশন করবো না, জাস্ট সূত্রগুলা মাথার মধ্যে রাখলেই চলবে যে সূত্রগুলার চেহারা হচ্ছে এরকম। তাহলে আসেন এই সূত্রগুলো ইউজ করে কয়েকটা অঙ্ক করব। প্রথম অঙ্কটা একটু তুলে ফেলা। এই টাইপের অঙ্কগুলো ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য বা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় গ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন কি বলছে, কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ সমীকরণটি হলো ই ইকুয়াল টু এত। তড়িৎ ক্ষেত্রের সমীকরণ আমার কাছে দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ সমীকরণ আমার কাছে দেওয়া আছে যে ই ইকুয়াল টু 60 sin x মাইনাস সিটি। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত সেটা জানতে চাইছে। চৌম্বক ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায় মানে চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন জানতে চাইছে, ঠিক আছে। দুইটা জিনিস জানতে চাইছে, এগুলা ভার্সিটি রিটেনের জন্য। আপনারা সামনেই এইচএসসির পরপরই হচ্ছে ভার্সিটি পরীক্ষা দিবেন, সো ডিইউতে রিটেনের জন্য বা যেসব জায়গায় রিটেন প্রশ্ন আসে ওই জায়গাগুলো রিটেনের জন্য এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ওই জায়গাগুলো রিটেনের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রশ্নটা আসলে সলভ করব কেমনে বা এটা আসলে অ্যাপ্রোচ কি নেওয়া উচিত খেয়াল করেন। আমরা একটু আগের স্লাইডেই এই জিনিসটা দেখে আসছিলাম যে কোন একটা তড়িৎ তরঙ্গের ইকুয়েশন দেখতে হয় হচ্ছে এইরকম, কোন একটা তড়িৎ তরঙ্গের ইকুয়েশন দেখতে হয় হচ্ছে এইরকম, ই ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু সিটি মাইনাস এক্স। মানে এটার পরে কি আছে সেটা আমার দেখার দরকার নাই, ই নটের পরে কি আছে সেটা আমার দেখার দরকার নাই। তো আমরা ইকুয়েশনটা আগে একটু লেখা ফেলাই। আমাদের ইকুয়েশন কি জানা ছিল? আমাদের ইকুয়েশন জানা ছিল হচ্ছে যে ই ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু সিটি মাইনাস এক্স। আমাদের ইকুয়েশন জানা ছিল হচ্ছে এইটা, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন আমাদের জানা ছিল হচ্ছে এইটা। এখানে যে এই যে ই নট আছে, এই ই নট কে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান। ই নট হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, ই নট এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান। আচ্ছা তাইলে এবার একটু খেয়াল করে দেখেন আমাদের কাছে যেই ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা দেখতে হচ্ছে এইরকম, ই ইকুয়াল টু 60 সাইন এরপরে আছে হচ্ছে এক্স মাইনাস সিটি। সো এইগুলা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হচ্ছে যে আমাদের ইকুয়েশনের মধ্যে ই থাকার কথা ছিল, ই এর মতো আছে। ই নট যেখানে থাকার কথা ছিল মানে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, সেই ই নটের জায়গায় কত আছে? ই নটের জায়গায় আছে হচ্ছে 60। তাহলে লেখেন সুতরাং তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান 60। তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান 60। তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মানও জানতে চাইছিল, আবার চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মানও জানতে চাইছিল। এই যে নর্মাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করেন, বাকিটুকু মিলানোর দরকার নাই, বাকিটুকু কি আছে ওইটুকু মিলানোর দরকার নাই, আপনি খালি ই নটের জায়গায় কত আছে সেটা দেখেন। ই নটের জায়গায় কত আছে? 60। তাহলে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান কত হবে? 60। এইবার আমার কাছে আবার জানতে চাইছে যে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত। এইবার আবার জানতে চাইছে যে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মানের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। তো চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান মানে কি? বি নটের মান বের করতে হবে, তাই না? চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশনের দিকে তাকান, বি নট এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। তাহলে বি নটের মান বের করতে হবে। বি নটের মান বের করার জন্য দেখেন ই নটের মান আমি জানি, ই নটের মান বের করে রাখছি আর কি অলরেডি 60। সি এর মানও আমার কাছে জানা আছে, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে আলোর বেগ কত জানা আছে? 3 × 10⁸। এই ইকুয়েশন থেকে আমি বি নটের মান বের করতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে আসেন লেখা ফেলাই, সি ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই বি নট, সি ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই বি নট।
তাহলে এখান থেকে বি নট এটা ইকুয়াল টু কত লেখা যাবে? বি নট ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ই নট ডিভাইডেড বাই সি। মানগুলা বসাই দেন। ই নট এর ভ্যালু কত? ই নট এর ভ্যালু বাইর করে রাখছেন হচ্ছে 60। আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইবার কাটাকাটি করেন, দেখেন কাটাকাটিটাও আসলে মুখেই করা যায়। 3 × 20 = 60, তাহলে উপরে থাকবে হচ্ছে 20। 20 কে আমি লিখতে পারি 2 × 10, তাই তো? 3 × 20 = 60, তাহলে উপরে লিখতে পারি 2 × 10 আর নিচে আছে হচ্ছে 10⁸। তাহলে 10⁻1 ডিভাইডেড বাই 10⁸ মিলায় কত বানাবে? মিলায় বানাবে হচ্ছে 10⁻⁻7। এত টেসলা। চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। তাহলে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান কত? চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান হচ্ছে 2 × 10⁻7 টেসলা। এই টাইপের প্রশ্নগুলো আপনাদের আসার সম্ভাবনা কম, মানে বোর্ড পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা কম। তারপরেও এমসিকিউতে আসলে দিয়া বসতে পারে, এর জন্য জিনিসপত্রগুলো একটু প্র্যাকটিস করে যায়। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা কম, কারণ যেহেতু আমাদের কাছে এই চ্যাপ্টারটাই শর্ট সিলেবাসে নাই, তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই চ্যাপ্টারটাই শর্ট সিলেবাসে নাই, সো এর জন্য এটা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা কম, বাট ভার্সিটি অ্যাডমিশন গুলাতে এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান বের করে ফেলাইলাম। চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 2 × 10⁻7 টেসলা। এখন বলছে চৌম্বক ক্ষেত্রকে কিভাবে প্রকাশ করা যায়, মানে চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন লিখতে হবে। চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন লিখতে হবে। তাহলে দেখেন তো চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন আমি এমনি লিখতে পারি কিনা। আমরা চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন কি শিখে আসছিলাম? চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন আর তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন, দুইটা ইকুয়েশন দেখেন তো সেম না? দুইটা ইকুয়েশন কিন্তু সেম। ই নটের জায়গায় খালি বি নট বসছে, ই নটের জায়গায় খালি বি নট বসছে, বাকি পুরো ইকুয়েশন কিন্তু সেম আছে। তাহলে এখন দেখেন বি এর ইকুয়েশন যখন আমি লিখতে যাব, বি নটের মান তো আমার জানা আছে। বি নটের মান কত? বি নটের মান হচ্ছে 2 × 10⁻7, আর বাদ বাকি যে পোর্শনটুকু আমার তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে ছিল ওই পোর্শনটুকুই আমার বসে যাবে। তার মানে sin x - ct, এটাই হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু এরকম খুবই সহজ প্রশ্ন আসে, যদি আপনি একটু প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু প্রশ্নগুলো আসলে খুবই সহজ। চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন লিখতে বলছিল, চৌম্বক ক্ষেত্রের ইকুয়েশন লেখার সিস্টেম কি? বি নট এর মানটা খালি বসাইতে হবে। বি নট বসবে, বি নট বসার পরে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সাইনের পরে যা ছিল চৌম্বক ক্ষেত্রের পরেও সাইনের মধ্যে তাই বসা লাগবে, নাইলে তো আর কাটাকাটি যাবে না। এই যে এইখানে তো ই নট ডিভাইডেড বাই বি নট আছে, তাই না? সাইনের পরের অ্যাঙ্গেল যদি সেম না হয় তাহলে তো আমি কাটতে পারবো না, উপর নিচের থেকে তো আমার কাটতে হবে। সো কাটার জন্য আমার ইকুয়েশন সেম থাকা লাগবে। ঠিক আছে, কাটার জন্য ইকুয়েশন সেম থাকা লাগবে। ওকে, আচ্ছা গেল এটা। পরেরটাতে আসেন। কোন মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা ও আপেক্ষিক প্রবেশ্যতা দেওয়া আছে। কোন মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা ও আপেক্ষিক প্রবেশ্যতা যথাক্রমে 16 ও 4 হলে ওই মাধ্যমে আলোর বেগ কত? কোন মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা ও আপেক্ষিক প্রবেশ্যতা যথাক্রমে 16 ও 4 হলে ওই মাধ্যমে আলোর দ্রুতি কত, মানে আলোর বেগ কত? কোন মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা ও আপেক্ষিক প্রবেশ্যতা, কোন মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা ও আপেক্ষিক প্রবেশ্যতা যথাক্রমে 16 ও 4। আপেক্ষিক ভেদনযোগ্যতা দেওয়া আছে হচ্ছে 16, আপেক্ষিক প্রবেশ্যতা দেওয়া আছে হচ্ছে 4। ওই মাধ্যমে আলোর দ্রুতি কত? আলোর বেগ জানতে চাইতেছে। ঠিক আছে, যদিও দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, বাট আপাতত হচ্ছে দুইটারই সেম ধরে নেন, সমস্যা নেই। ওই মাধ্যমে আলোর দ্রুতি কত? আচ্ছা, সো এটারে এখন কেমনে সলভ করা যায়? ঠান্ডা মাথায় খেয়াল করেন, দেখেন তো ভাই, আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ বের করার জন্য এরকম একটা ফর্মুলা সেই ছোটবেলায় শিখে আসছি কিনা, c = √1/μ0 × ε0। সেই ছোটবেলায়, এই যে একেবারে ক্লাসের শুরুতেই স্লাইডের একেবারে শুরুর দিকের একটা ফর্মুলা ছিল, c = √1/μ0 × ε0। বাট এটা কোন মাধ্যমের জন্য ছিল? এটা ছিল হচ্ছে শূন্য মাধ্যমের জন্য। এই যে আলোর বেগটা আমি বের করতেছি, এই আলোর বেগটা কোন মাধ্যমে? আলোর বেগ হচ্ছে শূন্য মাধ্যমে। মাধ্যম অনুযায়ী কিন্তু আলোর বেগ আবার ভ্যারি করবে, মাধ্যম অনুযায়ী আলোর বেগ ভ্যারি করবে। তো শূন্য মাধ্যমে আলোর বেগ বের করার ফর্মুলা ছিল হচ্ছে এইটা। কিন্তু এখন খেয়াল করে দেখেন, আপেক্ষিক ভেদনযোগ্যতা আর আপেক্ষিক প্রবেশ্যতা দুইটা কিন্তু আমার কাছে দেওয়া আছে। তার মানে মাধ্যম আর শূন্য মাধ্যমে নাই। এই যে প্রথমটা ছিল হচ্ছে আমাদের আপেক্ষিক ভেদনযোগ্যতা, পরেরটা ছিল হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এদের ভ্যালুগুলো 1 হয়, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা 1 হয়। বাট যেহেতু আমার মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, তো এইবার আমার কি করা লাগবে খেয়াল করে দেখেন। যেহেতু অন্য কোনো মাধ্যমে, সো অন্য কোনো মাধ্যমের জন্য হইলে যেই কাজটা করা লাগে সব সময়, সেটা হচ্ছে μ0 এর সাথে ওই মাধ্যমের আপেক্ষিক প্রবেশ্যতা গুণ করতে হবে, সরি আপেক্ষিক ভেদনযোগ্যতা গুণ করতে হবে। μ0 এর সাথে যদি ওই মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা গুণ করি, তাহলে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা পাওয়া যাবে। সিমিলার ওয়েতে
এপসাইলন নটের সাথে যদি আমি কে গুণ করি, এপসাইলন নটের সাথে যদি আমি কে গুণ করি, তার মানে আপেক্ষিক প্রবেশ্যতা গুণ করি, তাহলে আমি ওই মাধ্যমের প্রবেশ্যতা পাবো। আর উপরের ওয়ান তো উপরের ওয়ানের মতোই রয়ে গেছে। ঠিক আছে, সব সময় সিস্টেম সেম, জাস্ট কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিতে হয়, জাস্ট কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিতে হয়। শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে হইলেই জাস্ট সেই কনস্ট্যান্টটা দিয়ে গুণ করে দিতে হয়, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে দেখেন এইটারে আবার একটু ঢং করে আপনি লিখতে পারেন, এইটারে আবার একটু ঢং করে আপনি লিখতে পারেন। কেমনে লেখা যায় এটারে দেখেন তো, এটারে এমনি লেখা যায় কিনা, 1/μ0 ইন্টু এপসাইলন নট, এইটারে একসাথে রাখলাম, μ0 ইন্টু এপসাইলন নট, এইটুকুকে একসাথে রাখলাম, আর বাকিটুকুকে আমি আবার আলাদা গুণ করে লিখলাম 1/μr রিলেটিভ পারমিয়েবিলিটি, আর সাথে আছে হচ্ছে কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে। ঠিক আছে, জাস্ট একটু সুন্দর করে ঢং করে লিখছি, জাস্ট একটু সুন্দর করে ঢং করে লিখছি। আচ্ছা, এখন দেখেন এটা যেহেতু অন্য মাধ্যমে আলোর বেগ বাই করতেছি, তাহলে এটারে আমরা সি প্রাইম দিয়ে প্রকাশ করি। এই জায়গায় একটু কারেকশন করে নিয়ে এটারে আমরা সি প্রাইম দিয়ে প্রকাশ করতেছি। শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটারে যেহেতু সি দিয়ে প্রকাশ করতেছিলাম, তাহলে এটারে সি প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এইভাবে লেখার কারণে সুবিধা যেটা হইছে সেটা হচ্ছে, দেখেন তো ভাইয়া, এই যে এতটুকু পোর্শন, এইটুকু পোর্শন কি শূন্য মাধ্যমে আলোর বেগ মানে সি নাকি? এতটুকু পোর্শন কি শূন্য মাধ্যমে আলোর বেগ না? এইটুকু পোর্শন হচ্ছে শূন্য মাধ্যমের আলোর বেগ। তাহলে এইটারে আমরা সুন্দর মতো লেখা ফেলাইতে পারি কিনা, সি ডিভাইডেড বাই রুট ওভার মিউ আর ইন্টু কে, সি ডিভাইডেড বাই রুট ওভার মিউ আর ইন্টু কে লেখা যাবে। সো এইটারে ডিরেক্ট সূত্র হিসেবেও মনে রাখতে পারেন, এইটারে ডিরেক্ট সূত্র হিসেবেও মনে রাখতে পারেন। আপনারা যদি অন্য কোনো মাধ্যমে আলোর বেগ যদি আপনারা বের করতে দেয়, তাহলে আপনি ডিরেক্টলি সূত্র হিসেবে এইটারেও ইউজ করতে পারেন, এটা নিয়েও কোনো প্রবলেম হবে না। আপনি ডিরেক্টলি সূত্র হিসেবে এইটারেও ইউজ করতে পারেন, এইটারে একটু বক্স করে রাখেন, ডিরেক্টলি সূত্র হিসেবে আপনি এটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সি প্রাইমটা হচ্ছে অন্য কোনো মাধ্যমে আলোর বেগ। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সি প্রাইম হচ্ছে অন্য কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে এবার আসেন মানগুলা জাস্ট বসাই দিই। সি এর মান কত? শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, রুট ওভারের ভিতরে মিউ আর এর ভ্যালু কত? মিউ আর এর ভ্যালু হচ্ছে 16, আর কে এর ভ্যালু বলা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4 16 64 হইতেছে, 64 রুট করলে কত হবে? 64 রুট করলে হবে হচ্ছে 8। তার মানে অ্যান্সারটা আসবে 3/8 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এটারে চাইলে দশমিকে নিতে পারেন অথবা এই পর্যন্ত রাইখা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এই সূত্রগুলা নরমালি যেটা দেখা যায় যে এমসিকিউ গুলাতে আপনারা এই ঝামেলাগুলা করে দিয়ে আসেন। এমসিকিউ গুলাতে অনেক সময়, বিশেষ করে ডিউর, এইটা খুবই পছন্দের একটা টপিক, মানে সি ইকুয়াল টু রুট ওভার 1/μ0 × এপসাইলন নট। এখান থেকে প্রত্যেক বছর ডিউতে প্রশ্ন আসে, প্রত্যেক বছর ডিউতে ফিজিক্স সেকেন্ড পেপার ভৌত আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন হইলেই এই একটা টপিক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 100%, এই একটা টপিক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 100%। ওকে, আচ্ছা, এইবার আসেন আমরা সেই আমাদের বিখ্যাত ফর্মুলা গুলাতে চলে যাই, যেগুলো আমরা ক্লাস 9 10-এ শিখে আসছি। তুলে ফেলান। পানি ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, হীরকের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। পানিতে আলোর বেগ বলে দিছে, হীরকে আলোর বেগ কত এটা জানতে চাইছি। পানি ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.33 এবং 2.4। পানিতে আলোর বেগ 2.28 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে হীরকে আলোর বেগ কত? হীরক মানে হীরা, ডায়মন্ড। ঠিক আছে, আচ্ছা, সো গিভেন ডেটা গুলো একটু আইডেন্টিফাই করে ফেলান যে আপনার কাছে কি কি দেওয়া আছে। পানির প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক আমার কাছে দিয়ে দিছে। সো কোন মাধ্যমের সাপেক্ষে কিন্তু বলে নাই, বলছে ডিরেক্টলি যে পানি ও হীরকের প্রতিসরণাঙ্ক। সো কার সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক? ডেফিনেটলি বায়ুর সাপেক্ষে। তো এটারে জাস্ট মিউ ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করি। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, সেটারে আমরা প্রকাশ করি হচ্ছে মিউ ডাব্লিউ দিয়ে। সিমিলার ওয়েতে হীরকের প্রতিসরণাঙ্ক বলে দিছে কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে আমাদের মিউ ডি, মানে মিউ অফ ডায়মন্ড প্রতিসরণাঙ্ক কার? হীরা। আচ্ছা,
পানিতে আলোর বেগ আমার কাছে বলে দেওয়া আছে, পানিতে আলোর বেগ বলে দেওয়া আছে, তার মানে হচ্ছে আমার কাছে বেসিক্যালি সিডব্লিউ বলে দেওয়া আছে, সিডব্লিউ ভেলোসিটি এট ওয়াটার। আচ্ছা, বাইর করতে হবে হচ্ছে সিডি কত, বের করতে হবে হচ্ছে হিরকে ডায়মন্ডের মধ্যে আলোর বেগ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আসেন সূত্রগুলোর থেকে আপনাদের আবার একটু ঘুরাই নিয়ে আসে, আপনারা এই জায়গাটাতে ভুল করেন। এই যে দেখেন, উপরে যদি মিউ বি ডিভাইডেড বাই মিউ এ বসাই, মিউ বি ডিভাইডেড বাই মিউ এ বসাইলে এখানে কিন্তু সি এ ডিভাইডেড বাই সিবি বসবে, মানে প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আসেন এই জিনিসপত্রই আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। আমাদের যেহেতু সিডি জানতে চাইছে, তাহলে আমরা জিনিসটারে এমনি দেখি যে সিডি ডিভাইডেড বাই সি ডাব্লিউ, এটা ইকুয়াল টু লিখতে পারবো না মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ ডি। সূত্র তো এটাই শিখে আসছি যে আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। খুবই সস্তা টাইপের প্রশ্ন, বাট এই টাইপের প্রশ্নগুলাই দেখবেন 2 মার্কের জন্য দিয়ে রাখছে বা এমসিকিউ তে দিয়ে রাখছে। তাহলে এখান থেকে সিডি এটা ইকুয়াল টু কত লেখা যাবে, সিডি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ ডি, মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ ডি ইনটু হচ্ছে সি ডাব্লিউ। মানগুলা বসায় দেন। মিউ ডাব্লিউ, মিউ ডাব্লিউ মানে কত দেখেন, পানির প্রতিসরণাঙ্ক বলে দেওয়া আছে হচ্ছে 1.33, ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক কত, ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক হচ্ছে 2.4 ইনটু পানিতে আলোর বেগ কত, পানিতে আলোর বেগ হচ্ছে 2.28 ইনটু 10 টু দি পাওয়ার 8। সো এইটা ক্যালকুলেটরে বসান, দেখেন কত মিটার পার সেকেন্ড আসে। এইটা ক্যালকুলেটরে বসান, দেখেন কত মিটার পার সেকেন্ড আসতেছে। সো এটা বসাইলে 1.33 ডিভাইডেড বাই 2.4 ইন্টু 2.28 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো এটা আসবে হচ্ছে 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। খুবই সহজ প্রশ্ন, জাস্ট হচ্ছে প্রতিসরণাঙ্কের সূত্রটা জানা থাকা লাগে, জাস্ট হচ্ছে প্রতিসরণাঙ্কের সূত্রটা জানা থাকা লাগে, আর অন্য কোনো কিছুই লাগবে না। প্রতিসরণাঙ্কের সূত্রটা একটু ঠিকঠাক মতো বসাইতে পারতে হবে আর কি, ঠিক আছে। প্রতিসরণাঙ্কের সূত্র বসাইতে যদি ঝামেলা করেন তাইলে হচ্ছে ঝামেলা। আচ্ছা, সো আমি হচ্ছে স্লাইডটা দিয়ে দিব, তো এইটা তোলার দরকার নাই, দেখেন সেম প্রশ্ন কিনা। কেরোসিন ও গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক, কেরোসিনের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। কেরোসিনের মধ্যে আলোর বেগ দেওয়া আছে, তাহলে জিজ্ঞেস করছে গ্লিসারিনে আলোর বেগ কত, একেবারে হুবহু আগেরটার মতো প্রশ্ন। পানি আর ডায়মন্ড নিয়ে বলছিল, এবার হচ্ছে কেরোসিন আর গ্লিসারিন নিয়ে বলছে, ঠিক আছে। এবার হচ্ছে কেরোসিন আর গ্লিসারিন নিয়ে বলছে, ঠিক আছে, গেল এটা। এবার আসেন, আচ্ছা সেম স্লাইড মনে হয় ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এবার আসেন খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তুইরা এটার পাশে যতগুলো স্টার মন চাই দিয়ে রাখেন, ঠিক আছে। 10টা 15টা 20টা যার খাতায় যতক্ষণ কালি আছে, মানে কলমে যতক্ষণ কালি আছে স্টার সাইন দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এখান থেকে এই একটা প্রশ্ন থেকে, মানে এই একটা টপিক থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে। আমরা একটু পরে যখন সিকিউ গুলা সলভ করতে যাব, সিকিউ এর মধ্যেও দেখবেন যে এই জিনিসটা আমাদের কাজে লাগানো লাগতেছে, সিকিউ এর মধ্যেও আমাদের এই জিনিসটা কাজে লাগানো লাগতেছে। এন্ড এখান থেকে অহরহ এমসিকিউ আছে। এটা হচ্ছে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। অলওয়েজ মনে রাখবেন যে দশা দিয়ে একটা অ্যাঙ্গেল বুঝায়, দশা দিয়ে কি বুঝায়, দশা দিয়ে বুঝায় হচ্ছে অ্যাঙ্গেল। এটা আবার অ্যাঞ্জেল লিখেন না কেউ, দশা দিয়া বুঝায় হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। ওই যে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে এরকম অ্যাঞ্জেল সাদিয়া, তারপর হচ্ছে অ্যাঞ্জেল মিম, এরকম অনেক কিছু ছিল আর কি, ঠিক আছে। সো এটা লেখা রাখতো অ্যাঙ্গেল সাদিয়া, তো এটা হচ্ছে ঝামেলা। সো এখানে আবার কেউ অ্যাঞ্জেল লেখেন না, এটা হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা, আর এই পথ পার্থক্য, পথ দিয়া বুঝায় হচ্ছে দূরত্ব, পথ দিয়া বুঝায় হচ্ছে দূরত্ব। আমরা মানে আমি যেই সময়ের কথা বলতেছি সেটা হচ্ছে সেই 2000 কত সালের কথা, আমরা যখন 6-7 এ পড়ি আর কি, হ্যাঁ এরকম 14-15 এরকম হবে আর কি, আমরা তখন 6-7 এ পড়ি, ঠিক আছে। আচ্ছা, তো আসেন দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে এই ফর্মুলা শিখা ফেলাইলাম। আচ্ছা, তো দেখেন এই যে এই টাইপের প্রশ্নগুলা যখন পরীক্ষার মধ্যে দেয়, কি বলছে, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য এত হলে বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত সেটা আমার কাছে জানতে চাইছি, ঠিক আছে। তো প্রশ্ন তুলে ফেলান, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য 5 ল্যামডা ডিভাইডেড বাই 4 হলে বিন্দুদ্বয়ের দশা পার্থক্য কত। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য 5 ল্যামডা ডিভাইডেড বাই 4 হলে বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত। আচ্ছা,
সো এটা তো ডিরেক্ট ফর্মুলার ম্যাথ না ভাইয়া, আমরা ফর্মুলা কি শিখে আসছি, ফর্মুলা আগে একটু লেখা ফেলান। দশা পার্থক্য, ফর্মুলা শিখছি হচ্ছে দশা পার্থক্য, এটা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য। ফর্মুলা শিখছি হচ্ছে দশা পার্থক্য, এটা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তাহলে দেখেন ডেটাগুলা কিন্তু আপনার কাছে দেওয়াই আছে, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, এটা ঠিকঠাক মতোই থাকবে। পথ পার্থক্য কত বলছে, পথ পার্থক্য বলছে হচ্ছে 5 ল্যামডা ডিভাইডেড বাই 4, 5 ল্যামডা ডিভাইডেড বাই 4। আচ্ছা, তাহলে এখান থেকে ল্যামডা ল্যামডা কাইটা চলে যায়, একটা 2 2 ও কাইটা চলে যায়, সো আলটিমেটলি আসতেছে হচ্ছে 5 পাই বাই 2, 5 পাই বাই 2। ফাইনালি পাইতেছি হচ্ছে 5 পাই ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, সো এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় আসলে 2বার আইসে গেছে, এইটাও বোর্ড পরীক্ষায় 2বার আইসে গেছে। আচ্ছা আসেন, একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পাই বাই 2 হলে বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত? একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পাই বাই 2 হলে বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত? আগের বার আমার কাছে পথ পার্থক্য বলে দেওয়া ছিল, দশা পার্থক্য জানতে চাইছিল। আগের বার পথ পার্থক্য বলে দেওয়া ছিল, দশা পার্থক্য জানতে চাইছিল। এবার দশা পার্থক্য বলে দেওয়া আছে, পথ পার্থক্য জানতে চাইছে। পার্থক্য হচ্ছে এত, ঠিক আছে? মানে আগের অঙ্কটাই যে সাইড চেঞ্জ করে সূত্রটা বসাইতে হবে, আগের অঙ্কটাই যে সাইড চেঞ্জ করে সূত্রটা বসাইতে হবে। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পাই বাই 2 হলে বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত? ঠিক আছে, আচ্ছা তাহলে আসেন করে ফেলাই। ফর্মুলা কি ছিল দেখেন, পথ পার্থক্য ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইনটু দশা পার্থক্য। তাহলে আসেন লেখা ফেলাই, পথ পার্থক্য ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। পথ পার্থক্য এটা ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইনটু দশা পার্থক্য। ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইনটু দশা পার্থক্য। সো মানগুলা বসায় দেন। ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ঠিকঠাক মতো থাকলো। আর পথ পার্থক্য কি বলে, দশা পার্থক্য কত বলে দিছে, দশা পার্থক্য বলে দিছে হচ্ছে পাই বাই 2। ঠিক আছে, তাহলে দেখেন পাই পাই কাটে, কে কে থাকলো মাঠে, আমার কাছে থাকতেছে হচ্ছে ল্যামডা বাই 4। ফাইনালি অ্যান্সার পাইতেছে হচ্ছে ল্যামডা বাই 4। ঠিক আছে, একেবারে খুবই সহজ সহজ জিনিস, বাট এগুলাই পরীক্ষায় আসতেছে। একেবারে খুবই সহজ সহজ জিনিস, বাট এগুলাই পরীক্ষায় আসতেছে। আচ্ছা, তো এবার আসেন আপনাদের সেই বহুল আকাঙ্ক্ষিত জায়গা, সেটা হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষা। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আইসা বইসা আছে। ঠিক আছে, ভৌত আলোক বিজ্ঞান থেকে একটা প্রশ্ন তো হবে, এই একটা প্রশ্ন ইয়ং এর ডিচির পরীক্ষা থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। ইয়ং এর ডিচির পরীক্ষা থেকে হওয়ার সম্ভাবনা বেশি। সো ইয়ার থেকেও হইতে পারে, কি বলে, অপবর্তন থেকেও হইতে পারে, বাট তারপরেও ইয়ং এর ডিচির পরীক্ষা থেকে প্রশ্ন নর্মালি আসে পরীক্ষাতে। ইয়ং এর ডিচির পরীক্ষা থেকেই নর্মালি পরীক্ষায় প্রশ্নগুলো আসে। আচ্ছা, তো সূত্রগুলো আগে একটু তুলে ফেলান। আমাদের লাগবে হচ্ছে বেসিক্যালি সূত্রগুলো, লাগবে হচ্ছে বেসিক্যালি সূত্রগুলো। উজ্জ্বলতার জন্য শর্ত শিখবো হচ্ছে 2টা। উজ্জ্বলতার একটা শর্ত হচ্ছে x ইকুয়াল টু n ল্যামডা। উজ্জ্বলতার 2টা শর্ত, একটা হচ্ছে x ইকুয়াল টু n ল্যামডা। x ইকুয়াল টু n ল্যামডা কখন বসাবো, যখন আমার পথ পার্থক্য জানতে চাবে। আরেকটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 2n পাই। ডেল্টা ইকুয়াল টু 2n পাই কখন বসাবো, যখন আমার কাছে দশা পার্থক্য জানতে যাবে। পথ পার্থক্য হইলে ল্যামডা এর পূর্ণ সাংখ্যিক গুণিতক, পথ পার্থক্য হইলে ল্যামডা এর পূর্ণ সাংখ্যিক গুণিতক, দশা পার্থক্য হইলে পাই এর জোড় গুণিতক। সিমিলার ওয়েতে অন্ধকারের জন্য 2টা শর্ত লাগবে, একটা হচ্ছে পথ পার্থক্যের শর্ত, আরেকটা হচ্ছে দশা পার্থক্যের শর্ত। অন্ধকারের জন্য 2টা ফর্মুলা, একটা হচ্ছে পথ পার্থক্যের জন্য, আরেকটা হচ্ছে দশা পার্থক্যের জন্য। উজ্জ্বলতার শর্ত 2টা, অন্ধকারের শর্ত 2টা, 2টা একেবারে খাটা মুখস্থ, মানে এই 2টার জন্য যেন কোনো ভুল না হয়। উজ্জ্বলতার 2টা শর্ত, পথ পার্থক্যের জন্য একটা, দশা পার্থক্যের জন্য একটা। অন্ধকারের 2টা শর্ত, পথ পার্থক্যের জন্য একটা, দশা পার্থক্যের জন্য একটা। আচ্ছা, এইবারে আসেন, এই যে নিচের যেই সূত্রগুলো আছে, এই সূত্রগুলা বেসিক্যালি আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে লাগে। পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে এই যে নিচের যেই সূত্রের সেটটা আছে, জেড এন, তারপর হচ্ছে ডেল্টা জেড বি, এই জিনিসপত্রগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে হচ্ছে সবচেয়ে বেশি। তো এইটার মেকানিজমটা একটু খেয়াল করেন।
এইটার মেকানিজমটা একটু খেয়াল করেন। যখন আপনি হচ্ছে কোনো একটা সোর্স রাখছেন, সেই সোর্সের থেকে আলো আসার পরে পর্দা একটা সামনে রাখা আছে, সামনে একটা পর্দা রাখা আছে। সো সেই পর্দায় যখন আলোগুলা পড়ে সেটা এরকম উজ্জ্বল একটা ডোরার সৃষ্টি করে, অন্ধকার একটা ডোরার সৃষ্টি করে। ঠিক আছে, উজ্জ্বল ডোরাগুলাকে আমরা সাদা কালি দিয়ে দেখাইছি, আর অন্ধকার ডোরাগুলাকে কালো কালি দিয়ে দেখাইছি। এইটার প্রমাণগুলা, এই যে সূত্রগুলা কেমনে আসছে, এগুলা নর্মালি আমরা প্রমাণ করে দেখাই না, কারণ এইটার প্রমাণ জীবনেও পরীক্ষায় আসে না। তো তারপরেও কারো যদি দেখতে খুবই মন চায়, তপন স্যারের বইয়ে, ইসাক স্যারের বইয়ে প্রমাণগুলো সুন্দর মতো করে দেওয়া আছে, প্রমাণগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে একেবারে মাঝখানে যেই ডোরাটা তৈরি হয় এইটারে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। একেবারে মাঝখানে যেই ডোরাটা তৈরি হয়, একেবারে মাঝখানে যে উজ্জ্বল ডোরাটা তৈরি হয় সেইটারে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। নাম শুনে আপনি বুঝতে পারতেছেন যে কেন্দ্রীয়, তার মানে একেবারে কোন জায়গায় থাকবে, একেবারে মাঝখানে থাকবে। একেবারে মাঝখানে যে উজ্জ্বল ডোরাটা তৈরি হয় সেটারে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। সবগুলা ডিস্টেন্স সবসময় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার থেকে মেজার করা হয়। সব ডিস্টেন্স সবসময় কোত্থেকে মেজার করা হয়? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার থেকে। তাহলে আমরা যখন এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব মাপবো, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব যখন মাপবো, সো তখন কোত্থেকে মেজার করব? কেন্দ্রীয় চরম থেকে। এন তম অন্ধকার ডোরার দূরত্ব যখন মাপবো, তখনও কোত্থেকে মেজার করব? উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার থেকে। ঠিক আছে, সব ডিস্টেন্স সবসময় মেজার করা হবে কোন জায়গা থেকে? সব ডিস্টেন্স মেজার করা হবে কেন্দ্রীয় চরম থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার থেকে। সব ডিস্টেন্স মেজার করা হবে সবসময় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার থেকে। সব ডিস্টেন্স সবসময় মেজার করব হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার থেকে। ঠিক আছে, পরিচয়গুলো একটু মাস্ট লেখা রাখেন, আপনাদের এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশন থাকে। জেড এন প্রথমটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব। এখানে দেখেন জেড এন এর ফর্মুলা কিন্তু দুইটা লেখা আছে, জেড এন এর ফর্মুলা দুইটা লেখা আছে। প্রথমটা হচ্ছে উজ্জ্বল ডোরার জন্য, মানে কেন্দ্রীয় চরম থেকে যদি এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব জানতে চায় তখন ফর্মুলা হচ্ছে এন ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। কেন্দ্রীয় চরম থেকে যদি এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব জানতে চায় তখন ফর্মুলা হচ্ছে এন ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। কোন একটা বোর্ডে কেন্দ্রীয় চরম থেকে এন তম অন্ধকার ডোরার দূরত্ব জানতে চাইছিল। সো যদি অন্ধকার ডোরার দূরত্ব জানতে হয় ভাই, ম্যানুয়ালি তো প্রমাণ করে বের করাই যায়, বাট আমরা তো আর প্রমাণ করে বের করবো না, আমরা ডিরেক্টলি সূত্র মুখস্থ রাখবো। আমরা প্রমাণ করে বের করবো না, আমরা ডিরেক্টলি সূত্র মুখস্থ রাখবো। সূত্র কি? ডি বাই এ ইন্টু 2n + 1 ইন্টু ল্যামডা বাই 2। সো প্রথমটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব। কেন্দ্রীয় চরম থেকে যদি এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলে তাহলে ফর্মুলা হচ্ছে এটা। কেন্দ্রীয় চরম থেকে যদি এন তম অন্ধকার ডোরার দূরত্ব বের করতে বলে তাহলে ফর্মুলা হচ্ছে এটা, ডি বাই এ 2n + 1 ইন্টু ল্যামডা বাই 2। ডেল্টা জেড এর পরিচয় কি? পরপর দুটি অন্ধকার বা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করে দেখেন, পরপর দুইটা অন্ধকার বা উজ্জ্বল, এই যে দেখেন এইটা একটা উজ্জ্বল ডোরা, এইটা হচ্ছে একটা উজ্জ্বল ডোরার কেন্দ্র, এইটা হচ্ছে আরেকটা উজ্জ্বল ডোরার কেন্দ্র। এদের মধ্যবর্তী যেই দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ডেল্টা জেড। দুইটা উজ্জ্বল বা দুইটা অন্ধকার, পরপর দুইটা উজ্জ্বল বা পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী যেই দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ডেল্টা জেড। এটারে আবার অনেক সময় ডোরা ব্যবধানও বলে, এটারে অনেক সময় ডোরা ব্যবধানও বলে। এটা শুধুমাত্র উজ্জ্বলের ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা অন্ধকারের ক্ষেত্রেও হইতে পারে। যেমন মনে করেন যে এইটা একটা অন্ধকার ডোরা, এইটা একটা অন্ধকার ডোরা, আর এইটা হচ্ছে আরেকটা অন্ধকার ডোরা। এদের কেন্দ্রের মধ্যবর্তী যেই দূরত্ব, এই দূরত্বটা আমরা বেসিক্যালি ডেল্টা জেড বলবো। পরপর দুইটা উজ্জ্বল বা পরপর দুইটা অন্ধকার, সাকসেসিভ দুইটা উজ্জ্বল বা সাকসেসিভ দুইটা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বলবো হচ্ছে ডেল্টা জেড। বি কি? বি হচ্ছে একটি উজ্জ্বল বা একটি অন্ধকার ডোরার প্রস্থ। খেয়াল করে দেখেন, এই যে এইখানে এইটুকু হচ্ছে একটা উজ্জ্বল ডোরা, এই ডোরার যে প্রস্থ মানে এই ডোরাটা যতটুকু দৈর্ঘ্য নিয়ে আছে এইটারে আমরা বলবো হচ্ছে ছোট হাতের বি। অথবা একটা অন্ধকার ডোরা, এই যে দেখেন এটা একটা অন্ধকার ডোরা, এই অন্ধকার ডোরার যে প্রস্থ এটারে বলবো হচ্ছে ছোট হাতের বি। সো বি আর ডেল্টা জেড এর মধ্যে প্যাচ লাগায়েন না, বি আর ডেল্টা জেড এর মধ্যে প্যাচ লাগায়েন না। যদি বলে ডোরা ব্যবধান তাহলে ডেল্টা জেড এর ফর্মুলা বসাইতে হবে, যদি বলে ডোরার প্রস্থ তাহলে অবশ্যই বি এর ফর্মুলা বসাইতে হবে। ওকে, গেল এটা। এই প্রশ্নটা ডিইউতে 2021-22 সালে আসছিল। 2021-22 সালের প্রশ্ন আমার দেখা মতে ডিউর ফিজিক্সের ইতিহাসে সবচেয়ে কঠিন প্রশ্ন। প্রশ্নটা তুলে ফেলাম। এই প্রশ্ন মানে এই চ্যাপ্টার থেকে আসলে নতুন করে পড়ার কিছু থাকবে না। এই চ্যাপ্টার আপনি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেন, ভার্সিটি পরীক্ষা দেন, যেইখানেই পরীক্ষা দেন না কেন, এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে আসলে প্রশ্নের প্যাটার্ন সেম থাকে। মানে এই কয়েকটা প্যাটার্নের বাইরে বা এই কয়েকটা টপিকের বাইরে আসলে প্রশ্ন আসে না।
সো 2021-22 সালে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যেও কিন্তু এখানে আলটিমেটলি প্রশ্ন সেম ছিল, প্রশ্ন কিন্তু ওই সেম প্যাটার্নের থেকেই আসছে। বলছে ইয়ং এর ডিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। ইয়ং এর ডিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্থির রাখতে হলে চির থেকে পর্দার দূরত্ব ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে? চির থেকে পর্দার দূরত্ব ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে? আপনাদের অনেকেরই মনে মনে শখ থাকতে পারে যে ভাই আমি হচ্ছে এই প্রমাণগুলা দেখবো। আমি সাজেস্ট করবো যে প্রমাণগুলা দেখার দরকার নাই। খুব বেশি শখ থাকলে ইউটিউবে হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা লেখা হচ্ছে সার্চ দিবেন, এটা লেখা সার্চ দিলে এটার কিছু অ্যানিমেটেড ভিডিও আসবে, অ্যানিমেটেড ভিডিওগুলো দেখতে পারেন যে কেমনে কেমনে হয়, মানে উজ্জ্বল ডোরাগুলা কেমনে তৈরি হয়, অন্ধকার ডোরাগুলা কেমনে তৈরি হয়, এই জিনিসপত্রগুলো দেখতে পারেন, বাট প্রমাণ দেখার দরকার নেই। ঠিক আছে, এই মোমেন্টে প্রমাণ দেখার দরকার নেই, কারণ একেবারে লাস্ট মোমেন্টে এসে আমার আসলে নতুন কিছু শিখার দরকার নেই। যা শিখার শিখা ফেলাইছি, যা শিখার শিখা ফেলাইছি, এখন যতটুকু আছে ওইটুকুরেই জাস্ট একটু রিভাইজ করতে হবে, ওইটুকুরেই জাস্ট একটু ঝালাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আসেন প্রবলেমটা আমরা একটু সলভ করার ট্রাই করি। প্রশ্নের মধ্যে একটু হিন্ট দেখা লাগবে, প্রশ্নের মধ্যে একটু হিন্ট দেখা লাগবে। দেখেন বলছে পরপর দুটি উজ্জ্বল, পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্থির রাখতে হবে। পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্থির রাখতে হবে। তাহলে খেয়াল করেন, পরপর দুইটা উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়া প্রকাশ করছিলাম? ডেল্টা জেড দিয়া। তার মানে এই অঙ্কের জন্য আমার কিসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? ডেল্টা জেড এর ফর্মুলা। এইটুকু আগে আইডেন্টিফাই করা লাগবে যে ফর্মুলা কোনটা বসাবো। যেহেতু পরপর দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের কথা বলছে, তাহলে কিসের ফর্মুলা বসাইতে হবে? ডেল্টা জেড এর ফর্মুলা। তাহলে আসেন প্রথম সিনারিওতে, মানে যখন সবকিছু ঠিকঠাক আছে, তখন যদি আমরা ডেল্টা জেড এর ফর্মুলা বসাই, তখন যদি ডেল্টা জেড এর ফর্মুলা বসাই, দেখেন ডেল্টা জেড এর ফর্মুলা কি ছিল? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ডেল্টা জেড এর ফর্মুলা ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। আচ্ছা, ভালো কথা। এবার বলছে যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? ছোট হাতের এ দিয়া। তার মানে এ কে দ্বিগুণ করা হয়েছে। যদি এ দ্বিগুণ করা হয়, এ দ্বিগুণ করা হইলে তাইলে তো ভাইয়া ডোরা প্রস্থ চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তাই না? এ দ্বিগুণ করা হইলে, এ দ্বিগুণ করা হইলে ডেল্টা জেড এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সো এ কে যেহেতু দ্বিগুণ করছি, তাহলে আমি 2a লিখলাম, 2a লিখে এখানে আবার ডেল্টা জেড প্রাইম দিছি। কিন্তু দেখেন কাহিনী আছে, ল্যামডার ভ্যালু চেঞ্জ হইছে এরকম কোন কথাবার্তা কি কোনো জায়গায় বলছে? বলে নাই। এরপরে ডি এর ভ্যালুটা কত হবে সেটা আমার কাছে জানতে চাইছে। দেখেন বলছে যে চির থেকে পর্দার দূরত্ব ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমার কাছে জানতে চাইছে। তাহলে দেখেন এর জায়গায় আমি 2a বসাইছি, যার কারণে ডেল্টা জেড এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমি লিখছি হচ্ছে ডেল্টা জেড প্রাইম। এখন আমার কাছে জানতে চাইছে যে ডি এর মান কত হইলে ডেল্টা জেড আর ডেল্টা জেড প্রাইম সমান হয়ে যাবে। তাহলে লেখা ফেলান প্রশ্ন মতে ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা জেড প্রাইম। প্রশ্ন মতে ডেল্টা জেড এটা ইকুয়াল টু হবে হচ্ছে ডেল্টা জেড প্রাইম। কারণ প্রশ্নের মধ্যে বলছেই যে পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্থির রাখতে, মানে আগেও মধ্যবর্তী দূরত্ব যা ছিল এখনো মধ্যবর্তী দূরত্ব কি রাখা লাগবে? সেম রাখা লাগবে। আচ্ছা, তাহলে এবার মানগুলা বসায় দেন। মানগুলা যদি বসায় দেই, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ এটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে ল্যামডা ডি প্রাইম ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, তাহলে দেখেন এ এ কাইটা চলে যাবে, ল্যামডা ল্যামডা কাইটা চলে যাবে, 2 টারে যদি ওই পাশে পাঠায় দেন, তাহলে ডি প্রাইম এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 2d। ডি প্রাইম এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 2d। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে? ফাইনাল অ্যান্সার হবে হচ্ছে 2d। ডি কে কিভাবে পরিবর্তন করতে হবে? ডি কে বেসিক্যালি দ্বিগুণ করে ফেলাইতে হবে। ঠিক আছে, ডি কে হচ্ছে দ্বিগুণ করে ফেলাইতে হবে। ডি কে যদি আমি দ্বিগুণ করি, তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্থির থাকবে। ডি কে যদি দ্বিগুণ করি, তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্থির থাকবে। ঠিক আছে, আচ্ছা সেম টাইপের আরো কয়েকটা প্রশ্ন আমরা একটু করে ফেলাই। এইগুলা হচ্ছে একেবারে বেসিক প্রশ্ন, এগুলা হচ্ছে একেবারে বেসিক প্রশ্ন। এইগুলা পারলে আপনি হচ্ছে সিকিউ প্রশ্নগুলো অটোমেটিক সলভ করতে পারবেন। এগুলা পারলে, যদিও আমরা আজকের ক্লাসে অনেকগুলো সিকিউ সলভ করবো, মানে 3-4টা একেবারে বোর্ডের মার্কা মারা সিকিউ সলভ করবো। ইয়ং এর ডিচির পরীক্ষায়
চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2.5 মিলিমিটার বলে দিছে। ইয়ং এর ডিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2.5 মিলিমিটার। চির থেকে 1 মিটার দূরত্বে ডোরার প্রস্থ এত মিলিমিটার পাওয়া গেল, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, তার মানে ল্যামডার মান জানতে চাইছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা জানতে চাইছে, তার মানে আসলে কার মান জানতে চাইছে, ল্যামডার মান জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আসেন প্রশ্নের মধ্যে ডেটাগুলো আগে আইডেন্টিফাই করে ফেলাই। প্রশ্নের মধ্যে ডেটাগুলো আগে আইডেন্টিফাই করে ফেলাই যে আমার কাছে কি কি দেওয়া আছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। চির থেকে এত মিটার দূরে পর্দা আছে, চির থেকে পর্দার দূরত্ব এটাকে ডি দিয়ে প্রকাশ করি। ডোরার প্রস্থ, ডোরার প্রস্থকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডোরার প্রস্থকে বি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ডোরার প্রস্থ এটাকে বি দিয়ে প্রকাশ করি। তার মানে আপনি বুঝে ফেলাইছেন যে এখানে কিসের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, বি এর ফর্মুলা, তাই তো? এখানে কিসের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, বি এর ফর্মুলা। তাহলে বি এর ফর্মুলা কি ছিল, বি এর ফর্মুলা ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে দেখেন বি এর মান আপনার কাছে দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, জানি না শুধুমাত্র কিসের মান, ল্যামডার মান। তাহলে আসেন এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত লেখা যাবে, ল্যামডা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 2ab ডিভাইডেড বাই ডি। মানগুলা বসায় দেন জাস্ট। 2 এর মতো থাকলো, ছোট হাতের এ মানে হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ আচ্ছা, সবই তো আমার মনে হয় মিলিমিটার, না 2টা মিলিমিটার ইউনিটে দেওয়া আছে। আচ্ছা, ছোট হাতের বি এর মান, ছোট হাতের বি এর মান কত বলছে, ছোট হাতের বি এর মান বলছে হচ্ছে 0.275 ইন্টু 10⁻³ আর ক্যাপিটাল ডি চির থেকে পর্দার দূরত্ব এটা বলে দিছে হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এককগুলো একটু সাবধানে খেয়াল করেন, এককগুলা যদি প্যাচ ট্যাচ লাগান তাহলে হচ্ছে ঝামেলা। ঠিক আছে, সবগুলা সেম এককে রাখার চেষ্টা করবেন, সবগুলা সবসময় সেম এককে রাখার চেষ্টা করবেন। ক্যালকুলেট করে দেখেন কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 1.375 ইন্টু 10⁻⁻6, 1.375 ইন্টু 10⁻⁻6 মিটার। এটারে কেউ চাইলে আবার অ্যাংস্ট্রম ইউনিটে নিয়ে যায়ও লিখতে পারেন, দরকার নাই এমনি মিটার ইউনিটে রাখা দিলেই হবে। এটারে কেউ চাইলে অ্যাংস্ট্রম ইউনিটে নিয়ে যায়ও লিখতে পারেন। নরমালি তরঙ্গ দৈর্ঘ্যগুলা যেহেতু অনেক ছোট হয়, সো এটারে নরমালি অ্যাংস্ট্রম ইউনিটে প্রকাশ করা হয়। নরমালি তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু অনেক ছোট হয়, অ্যাংস্ট্রম ইউনিটে প্রকাশ করা হয়, বাট যদি কেউ এরকম মিটার ইউনিটে রাখা দেন তাও সমস্যা নাই। ঠিক আছে, ওকে। পরেরটা, ইয়ং এর ডিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এত, স্লিট গুলো হতে পর্দার দূরত্ব এত, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত হলে স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, স্লিট মানে হচ্ছে চির আর কি। ঠিক আছে, আপনারা একটু শিক্ষিত বেশি তো এটা হচ্ছে সমস্যা। স্লিট মানে হচ্ছে চির, ইয়ং এর ডি চির, চির মানে কি, চির মানে হচ্ছে ফাঁকা জায়গা। ইয়ং এর ডিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এত মিলিমিটার, স্লিট গুলো হতে পর্দার দূরত্ব এত মিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম হলে স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, সো এই টাইপের প্রশ্নগুলা সবসময় পাইলেই আমরা বলতাম যে ভাই আগে ডেটা আইডেন্টিফাই করেন, আগে ডেটা আইডেন্টিফাই করেন যে কি কি দেওয়া আছে আর কি বাইর করতে বলছে। তো দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে, দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে। দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডেল্টা জেড। তার মানে কিসের ফর্মুলা বসাইতে হবে, ডেল্টা জেড এর ফর্মুলা বসাইতে হবে। স্লিট থেকে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব এটাকে প্রকাশ করি হচ্ছে বড় হাতের ডি দিয়ে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটাকে প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটাকে প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে। স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে ছোট হাতের এ এর ভ্যালুটা জানতে চাইছে, ছোট হাতের এ এর ভ্যালু জানতে চাইছে। সো এই ক্যালকুলেশন আমার মনে হয় না আমার করাই দেওয়ার দরকার আছে, যা সাইড চেঞ্জিং ক্যালকুলেশন, এটা নিজেরা বাসায় করে নিন।
জাস্ট সাইড চেঞ্জিং ক্যালকুলেশন, ডেল্টা জেড এর ফর্মুলা বসাবো, ওখান থেকে এ ইকুয়াল টু সামথিং কিছু একটা আসবে, ওখানে জাস্ট মানগুলা বসাই দিলেই হচ্ছে আপনি কিন্তু এ এর মান পাওয়া যাবে। ঠিক আছে, ওখানে জাস্ট মানগুলা বসাই দিলেই আপনি এ এর মান পাওয়া যাবে। আচ্ছা, এবার আসেন পরেরটা। পরেরটা হচ্ছে ইয়ং এর পরীক্ষণে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার। ইয়ং এর পরীক্ষণে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার। চিরের সমান্তরালে 1 মিটার দূরে অবস্থিত পর্দায় ডোরা দেখা গেল। কেন্দ্রীয় চরম থেকে 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব এত হলে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, মানে ল্যামডার মান জানতে চাইছে আর কি। সো প্রশ্নটা আগে তুলে ফেলান, তারপর হচ্ছে অঙ্ক করাই দিতেছি, সহজ অঙ্ক। সূত্রগুলা সবসময় জাস্ট ঠোঁটের আগায় রাখার চেষ্টা করবেন। এই চ্যাপ্টার থেকে টোটাল 15 মার্ক আসবে, টোটাল 15 মার্ক এই একটা চ্যাপ্টার থেকে আসবে। সো আমরা কিন্তু সবসময় ইম্পর্টেন্স দিতেছি বা ফোকাস দিতেছি ছোট, বাট হচ্ছে যেই চ্যাপ্টার গুলা হচ্ছে পরীক্ষায় অনেক মার্ক ক্যারি করে, এই টাইপের চ্যাপ্টার গুলার দিকেই কিন্তু আমরা ফোকাস করতেছি। পরীক্ষায় অনেক মার্ক ক্যারি করে কিন্তু চ্যাপ্টার গুলার লেন্থ ছোট, এই টাইপের চ্যাপ্টার গুলার দিকেই কিন্তু আমরা টার্গেট করতেছি বারবার করে। ঠিক আছে, ভৌত আলোক বিজ্ঞান এমনিতে ছোট চ্যাপ্টার, বাট এটা কিন্তু পরীক্ষায় মার্ক ক্যারি করে অনেক বেশি। এখান থেকে একটা 10 মার্কের সৃজনশীল হবেই, এমসিকিউতে মিনিমাম 4 থেকে 5 মার্ক আসবেই। সো 15 মার্ক একটা চ্যাপ্টার পড়লেই আসলে শেষ করা যায়, একটা চ্যাপ্টার থেকে 15 মার্ক এনশিওর করা যায়। আচ্ছা, তাহলে আসেন অঙ্কটা করে ফেলাই। আগে আইডেন্টিফাই করেন কি কি দেওয়া আছে। ইয়ং এর পরীক্ষণে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, এইটাকে আমরা বলি হচ্ছে ছোট হাতের এ। চিরের সমান্তরালে 1 মিটার দূরে অবস্থিত পর্দায়, তার মানে চির থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। কেন্দ্রীয় চরম থেকে 12তম উজ্জ্বল ডোরা, তার মানে এন এর মান আমার কাছে বলে দেওয়া আছে 12, এন এর মান বলে দেওয়া আছে হচ্ছে 12। 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব বলে দেওয়া আছে হচ্ছে আবার 9.3 মিলিমিটার, তার মানে জেড এন এর ভ্যালু বলে দেওয়া আছে। এখানে একটু এই জিনিসটা খেয়াল করেন, 12তম উজ্জ্বল বলছে না অন্ধকার বলছে? 12তম উজ্জ্বল বলছে না অন্ধকার বলছে? উজ্জ্বল বললে কিন্তু ফর্মুলা বসবে একটা, অন্ধকার বললে কিন্তু ফর্মুলা বসবে আরেকটা। ঠিক আছে, সো এই জিনিসটা একটু খেয়াল করা লাগবে। প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় আমাদের উজ্জ্বল ডোরা দিয়ে প্রশ্নটা আসে, বাট তারপরেও কোনো কোনো সময় কপাল খারাপ থাকলে অন্ধকার দিয়া বসতে পারে। ঠিক আছে, অন্ধকার দিয়া বসতে পারে। যেমন এই যে আমাদের এই প্রশ্নটা, এই প্রশ্নটার কথাই আমি বলতেছিলাম যে এটা আসছিল রাজশাহী বোর্ড 2016 সালে। উদ্দীপকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 5ম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, এটা একটু পরেই আমরা সলভ করতেছি, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে দেখেন জেড এর ফর্মুলা বসাবো, জেড এর ফর্মুলা বসাইলেই আমার কি ল্যামডার ভ্যালু বের হয়ে চলে আসবে না? এই অঙ্ক কি আমার আসলে করাই দেওয়ার দরকার আছে? জেড এর ফর্মুলা বসাবো, জেড এর ফর্মুলা বসাইলেই ল্যামডার ভ্যালু বের হয়ে চলে আসবে। তাহলে দেখেন জেড এর ফর্মুলা কি ছিল? এন ইনটু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এন ইনটু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে জেড এন এর ফর্মুলা বসায় দেন। জেড এন এর ফর্মুলা ছিল হচ্ছে এন ইনটু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এন ইনটু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এখান থেকে আমার বের করা লাগবে হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসবে? ল্যামডা ইকুয়াল টু আসবে হচ্ছে এ ইনটু জেড এন, এ ইনটু জেড এন ডিভাইডেড বাই এন ডি। মানগুলা বসান। ছোট হাতের এ এর মান কত বলছে? ছোট হাতের এ এর মান বলছে হচ্ছে 0.4 ইনটু 10 টু দি পাওয়ার -3। জেড এন, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে 9.3 ইনটু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, এন এর মান কত? এন এর মান হচ্ছে 12। আর ক্যাপিটাল ডি, চির থেকে পর্দার দূরত্ব, সেটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, সো এইটুকু ক্যালকুলেটরে বসাবেন, পুরা জিনিসপত্র বসাইলে অ্যান্সারটা মিটারে আসবে। তাহলে এটা আসবে হচ্ছে 3.1 ইনটু 10 টু দি পাওয়ার -7। এটার ফাইনালি অ্যান্সার পাবেন হচ্ছে 3.1 ইনটু 10 টু দি পাওয়ার -7 মিটার। সো কারো যদি অ্যাংস্ট্রমে নিতে মন চায় অ্যাংস্ট্রমে নিতে পারেন। অনেক সময় এমসিকিউ তে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন যাবেন, এমসিকিউ তে প্রশ্নগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাংস্ট্রমে অ্যান্সার থাকে। সো অ্যাংস্ট্রমে নেওয়াটা একটু প্র্যাকটিস করেন, অ্যাংস্ট্রমে নেওয়াটা একটু প্র্যাকটিস করেন। রিটেনের জন্য হইলে আপনি রাখলেও সমস্যা নেই, রিটেনের জন্য হইলে আপনি রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন, এটা একটা সুন্দর প্রশ্ন। এইটা হচ্ছে বোর্ড পরীক্ষার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট। তুলে ফেলান। ইয়ং এর ব্যতিচারের বিচির পরীক্ষণে এত হার্টজ কম্পাঙ্কের লাল আলো ব্যবহারের ফলে ডোরা প্রস্থ দেওয়া আছে। যদি এত কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করা হয় তাহলে ডোরা প্রস্থের আবার পরিবর্তন জানতে চাইছে।
ডোরা প্রস্থের পরিবর্তন জানতে চাইছে, যে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে, ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে। কোশ্চেনটা সহজ, কোশ্চেনটা দেখা বড় মনে হইতেছে, বাট কোশ্চেনটা আসলে বড় না, মানে সলিউশনটা আসলে বড় না, সলিউশনটা আসলে সহজ। এই যে এতগুলো অঙ্ক করতেছি, কোন অঙ্কের মধ্যেই কিন্তু সূত্রের বাইরে কোনো কিছু লাগে না, কোনোটার মধ্যেই সূত্রের বাইরে কোনো কিছু লাগে না। আমাদের জাস্ট সূত্রগুলো জানা থাকলেই কিন্তু আমরা সবগুলা কাজ চালায় ফেলাইতে পারতেছি। জাস্ট সূত্রটুকু জানা থাকা দরকার, জাস্ট সূত্রটুকু জানা থাকলেই সবগুলা কাজ চলে যেতেছে। ঠিক আছে, তাহলে প্রশ্নের মধ্যে একটু মার্ক করেন যে কি কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আগে একটু মার্ক করেন যে কি কি দেওয়া আছে। আপনারা বলছে এত কম্পাঙ্কে লাল আলো, লাল আলোর কম্পাঙ্ক আমার কাছে দেওয়া আছে, লাল আলোর কম্পাঙ্ক দেওয়া আছে, তার মানে ফ্রিকোয়েন্সি অফ রেড লাইট এফ আর দিয়ে প্রকাশ করলাম। সো সেই ক্ষেত্রে ডোরার প্রস্থকে যেন আমরা কি দিয়ে প্রকাশ করতাম ভাইয়া, ডোরার প্রস্থকে আমরা প্রকাশ করতাম হচ্ছে বি দিয়ে, তাই তো? তাহলে এইটা হচ্ছে ডোরার প্রস্থ লাল আলোর ক্ষেত্রে, তাহলে এটা বি আর দিয়ে প্রকাশ করলাম। লাল আলোর ক্ষেত্রে ডোরার প্রস্থ কত সেটা আমার কাছে বলে দেওয়া আছে। যদি এত কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করা হয়, নীল আলোর কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি অফ ব্লু লাইট, সেইটা আমার কাছে বলে দেওয়া আছে। এরপরে জিজ্ঞেস করছে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে। দেখেন এফ আর এর জন্য লাল আলোর কম্পাঙ্কের জন্য একটা ডোরা প্রস্থ আমার কাছে দেওয়াই আছে, নীল আলোর কম্পাঙ্কের জন্য ডোরা প্রস্থটা আমি বের করব, নীল আলোর কম্পাঙ্কের জন্য ডোরা প্রস্থটা আমি বের করব। এই দুইটা বিয়োগ করলেই কি আমার ডোরা প্রস্থের পরিবর্তন বের হয়ে চলে আসবে না? কথাটা আগে বুঝছেন। লাল আলোর জন্য ডোরা প্রস্থ আমার কাছে দেওয়া আছে, নীল আলোর ডোরা প্রস্থটা আমি সামহাও বের করব। লাল আলোর ডোরা প্রস্থ থেকে যদি নীল আলোর ডোরা প্রস্থটা বাদ দেই, তাইলেই তো আমার ডোরা প্রস্থের পরিবর্তন বের হয়ে চলে আসবে, সহজ জিনিস, তাই তো? তাহলে আসেন সূত্র আগে একটু লেখা ফেলাই। দেখেন ডোরা প্রস্থের ফর্মুলা কি ছিল, ডোরা প্রস্থের ফর্মুলা ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, ডোরা প্রস্থের ফর্মুলা ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। তাহলে আপনি এই কথা লিখতেই পারেন যে লাল আলোর জন্য এটার আপনি এমনে লেখেন ল্যামডা বি ডি ডিভাইডেড বাই 2a। দেখেন আপনারা কিন্তু প্রশ্নের মধ্যে আর কোনো কিছু চেঞ্জ করতে বলে না, আপনারা শুধুমাত্র কম্পাঙ্কই চেঞ্জ করতে বলছে। চির থেকে পর্দার দূরত্ব চেঞ্জ হয়েছে, প্রশ্নের মধ্যে এরকম কিছু বলছে। দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয়েছে, প্রশ্নের মধ্যে এরকম কোনো কিছু বলছে। শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে? কম্পাঙ্ক। কম্পাঙ্কের সাথে সম্পর্ক আছে কার? কম্পাঙ্কের সাথে সম্পর্ক আছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের। কম্পাঙ্কের সাথে সম্পর্ক আছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের। ওই যে ছোটবেলায় শিখাচ্ছিলেন, ছোটবেলায় কি শিখছিলেন? ছোটবেলায় শিখছিলেন সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। সিমিলার ওয়েতে আপনি লাল আলোর জন্য কি সেম টাইপের একটা ইকুয়েশন লিখতে পারেন না? দেখেন তো, লাল আলোর জন্য যদি ইকুয়েশনটা লেখেন, তাহলে লাল আলোর জন্য ইকুয়েশনটা দেখতে আসবে হচ্ছে এইরকম, লাল আলোর জন্য ইকুয়েশনটা দেখতে আসবে হচ্ছে এইরকম। তাহলে প্রথমটারে আমরা দিয়ে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, দ্বিতীয়টারে দিয়ে দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা একটা কাজ করি, 1/2 করে দিই, 1/2 করে দিই। সো 1/2 যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে বিবি ডিভাইডেড বাই বি আর, এটা ইকুয়াল টু ল্যামডা বি ডিভাইডেড বাই ল্যামডা আর। ওকে, সো এখন দেখেন ল্যামডা এর পরিবর্তে আপনি কি সুন্দর মতো সি বাই এফ বসাই দিতে পারেন। ল্যামডা সি ইকুয়াল টু ছিল এফ ল্যামডা, তাহলে ল্যামডা এর পরিবর্তে কি বসাইতে পারবেন? সি বাই এফ। তাহলে মাধ্যম চেঞ্জ হয়েছে এরকম কোনো কথাও তো বলা নাই, তার মানে শূন্য মাধ্যমেই আছে। তাহলে ল্যামডা এর পরিবর্তে আমরা সুন্দর মতো বসাইতে পারবো সি ডিভাইডেড বাই এফ বি। আবার এইখানে ল্যামডা এর পরিবর্তে বসাইতে পারবো সি ডিভাইডেড বাই এফ আর। ওকে, তাহলে এখান থেকে খেয়াল করে দেখেন, যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে ঘটনাটা কিরকম ঘটে। সিম্পলিফাই করলে ঘটনা ঘটবে হচ্ছে বিবি ডিভাইডেড বাই বি আর, বিবি ডিভাইডেড বাই
বি আর, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে এফ আরটা উপরে চলে যাবে, তাহলে এফ আর ডিভাইডেড বাই এফ বি। এইবার দেখেন তো সব ডেটা আপনার কাছে জানা আছে, সুন্দর মতো আপনি বিবি এর মানটা বাইর করে নিয়ে আসতে পারবেন কিনা। এফ আর, এফ বি, বি আর সবকিছু আপনার কাছে জানা আছে, সুন্দর মতো আপনি কিসের মান বের করে নিয়ে আসতে পারবেন, বিবি এর মানটা বের করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে মানগুলা বসায় দেন। এফ আর, লাল আলোর কম্পাঙ্ক কত? লাল আলোর কম্পাঙ্ক হচ্ছে 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার 14। নীল আলোর কম্পাঙ্ক কত? সরি, হ্যাঁ ঠিকই তো আছে, লাল আলোর কম্পাঙ্ক হচ্ছে 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার 14, নীল আলোর কম্পাঙ্ক হচ্ছে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14, নীল আলোর কম্পাঙ্ক হচ্ছে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। আর আচ্ছা, এইখানে এটা হচ্ছে বি আর হবে, এই যে বি আরটা ওই পাশে চলে যাবে। বি আর এর ভ্যালু কত বলা আছে? 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে এই জিনিসপত্র একটু ক্যালকুলেটারে বসান, এই জিনিসপত্র ক্যালকুলেটারে বসাইলেই আপনি সুন্দর মতো বি এর মানটা পাওয়া যাবেন। এটা কত আসে তাহলে? 4.69 ডিভাইডেড বাই 7.5, 4.69 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। সো এটা আসবে হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা আসবে হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি নীল আলোর জন্য ডোরা প্রস্থ কত হবে সেটা বাইর করতে পারছি। তাহলে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে বলেন? ডোরা প্রস্থের পরিবর্তন এটা নিজেরা বাসায় বাইর করা, আচ্ছা এটাও তো মুখে মুখেই করে ফেলানো যায়, যে ডেল্টা বি, ডেল্টা বি, ডেল্টা বি কত হবে? ডেল্টা বি হবে হচ্ছে বড়টার থেকে ছোটটারে বাদ দিব, তার মানে বি আর মাইনাস বিবি, বি আর মাইনাস বিবি। সো রেড এর থেকে যদি ব্লুটা বাদ দেন, এখানে ছিল হচ্ছে 2.4 আর এখানে আছে হচ্ছে 1.5, তো 2.4 মাইনাস 1.5 করলে আসবে হচ্ছে 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার, 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার। ডোরা প্রস্থের পরিবর্তন এটা হবে হচ্ছে 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার, 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার। ঠিক আছে, ওকে ডান। এবার আসেন আমরা চলে যাই আমাদের কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করতে, কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করতে। সো এটা আসছিল রাজশাহী বোর্ড 2016-তে। আমরা এখানে গুনা গুনা 3টা সিকিউ সলভ করাবো, গুনা গুনা 3টা সিকিউ সলভ করাবো। এই 3টা সিকিউ থেকে যে কোনো একটা টাইপের সিকিউ পরীক্ষা আসবে। এখানে যেই 3টা সিকিউ সলভ করাবো এই 3টার থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে। সো সুন্দর মতো তুলে ফেলান, সুন্দর। আচ্ছা এটা তোলার দরকার নেই, এটা তো আসলে টেস্ট পেপারেও আছে, সো এটা খুব বেশি একটা প্যারামিয়া তোলারও দরকার নেই, এটা টেস্ট পেপারেও 16 সালের প্রশ্ন খুললেও পাওয়া যাবে। ঠিক আছে, আর স্লাইড তো আমি দিয়েই দিতেছি, সো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.3। তো আমরা প্রথমে গ নাম্বারটা একটু সলভ করি, প্রথমে গ নাম্বারটা একটু সলভ করি। দেখেন গ নাম্বারটাতে আমার কি কি বের করতে বলছে? গ নাম্বারে বের করতে বলছে হচ্ছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডা এর মান বের করতে বলছে। গ নাম্বারটাতে বের করতে বলছে হচ্ছে ল্যামডা এর মান। কি কি দেওয়া আছে? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কিসের মান দেওয়া আছে বলেন তো? ছোট হাতের এ। পর্দা থেকে চির দুটির দূরত্ব হচ্ছে 1 মিটার, তার মানে বড় হাতের ডি এর মান বলা আছে, চির থেকে পর্দার দূরত্ব। বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে অষ্টম উজ্জ্বল ডোরার দূরত্ব, তার মানে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, এন এর মান বলা আছে 8। এইটা বইলা দেওয়া আছে হচ্ছে 6.2 মিলিমিটার, তার মানে আমার কাছে জেড এন এর ভ্যালুটা দেওয়া আছে। এই ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করে পর্যবেক্ষণ করা হলো, এই পর্যন্ত বলা আছে। ঠিক আছে, দেখেন এই টাইপের একটা অঙ্ক কি ভাই এর আগেই করাইছি না আমরা এর আগে যে অঙ্কগুলা করাই আসছি ওই অঙ্কগুলার মধ্য থেকেই কিন্তু প্রশ্নটা হবে। এই যে দেখেন তো এর আগে আমরা 12তম উজ্জ্বল ডোরার এরকম একটা প্রশ্ন করাইছিলাম না, যে কেন্দ্রীয় চরম থেকে 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব। ওই প্রশ্নের মধ্যেও কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যই বের করতে বলছিল না? এখানে দেখেন সেম প্রশ্ন, সেম প্রশ্ন বলে দিছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে অষ্টম উজ্জ্বল ডোরার দূরত্ব এন্ড বাইর করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, একেবারে হুবহু সেম প্রশ্ন। তাহলে আসেন ফর্মুলা বসায় দিই। ফর্মুলা কি ছিল বলেন তো? জেড এন, ফর্মুলা ছিল হচ্ছে এন ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এন ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে মানগুলা বসান। আচ্ছা মান বসানোর আগে ল্যামডা এর মান বের করতে হবে, তাহলে ল্যামডাকে এক সাইডে নিয়ে আসেন। ল্যামডা ইকুয়াল টু কত হবে? ল্যামডা ইকুয়াল টু হবে হচ্ছে এ ইন্টু জেড এন ডিভাইডেড বাই এন ডি। এ এর ভ্যালু কত? 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3।
এ এর ভ্যালু হচ্ছে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। জেড এন এর ভ্যালু কত? জেড এন এর ভ্যালু হচ্ছে 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। জেড এন এর ভ্যালু হচ্ছে 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু চির থেকে পর্দার দূরত্ব কত? চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এইটা ক্যালকুলেটরে বসান, দেখেন কত আসে। এটা ক্যালকুলেটরে বসান, দেখেন কত আসে। এটা ক্যালকুলেটরে বসাইলে আসবে হচ্ছে 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু এই জিনিসপত্রগুলাই আসবে, পরীক্ষায় একেবারে হুবহু এই জিনিসপত্রগুলাই আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে উদ্দীপকের ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করা হলে ডোরা প্রস্থের কিরূপ পরিবর্তন হবে। উদ্দীপকের ব্যবস্থাটিকে এবার আমি নিয়ে যাব কোন জায়গায়? এবার আমি নিয়ে যাব হচ্ছে পানির মধ্যে। উদ্দীপকের ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করা হলে, উদ্দীপকের ব্যবস্থাটিকে পানির মধ্যে স্থাপন করা হলে ডোরা প্রস্থের কিরূপ পরিবর্তন হবে। সো বি এর মানের কিরূপ পরিবর্তন হবে সেটা আমার কাছে জানতে চাইছে। বি এর মানের কেমন পরিবর্তন হবে সেটা আমার কাছে জানতে চাইছে। ঠান্ডা মাথায় খেয়াল করেন, এখন ব্যবস্থাটা আছে কোন জায়গায়? এখন ব্যবস্থাটা আছে হচ্ছে বাতাসে, তাই না? যেহেতু প্রশ্নের মধ্যে কোনো মাধ্যম বলা নাই, সো ধরে নিতে হবে যে ব্যবস্থাটা এখন কোথায় আছে? বাতাসে। এন্ড এখানেও দেখেন বাতাসের সাপেক্ষেই কিন্তু পানির প্রতিসরণাঙ্ক বলছে। প্রতিসরণাঙ্কটা বলছে কার সাপেক্ষে? প্রতিসরণাঙ্ক বলছে বাতাসের সাপেক্ষে। সো আলটিমেটলি আমরা ধরে নিব ব্যবস্থাটা কই আছে? ব্যবস্থাটা আছে হচ্ছে বাতাসে। ঠিক আছে? তাহলে আসেন ঘ নাম্বারটা সলভ করে ফেলাই। ঘ নাম্বার সলভ করার জন্য লেখা ফেলান বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমে আমরা প্রথমে বায়ু মাধ্যমে ডোরা প্রস্থ কত আছে সেটা বের করব। সো ডোরা প্রস্থ এটাকে তো আমরা বি দিয়ে প্রকাশ করতাম, তাহলে বি ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ল্যামডা এর মান দেখেন গ নাম্বারে বের করে রাখছি। ল্যামডা এর মান কত? 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। ল্যামডা এর মান হচ্ছে 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1 মিটার। 2 এর মতো থাকবে। ছোট হাতের এ এর মান কত দেওয়া আছে? ছোট হাতের এ এর মান হচ্ছে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক আছে? এত মিটার। দেখেন বসায় এটা কত আসে। এটা কোন ব্যবস্থার জন্য? এটা হচ্ছে বাতাসের জন্য। বাতাসে যখন ব্যবস্থাটা আছে তখন ডোরা প্রস্থ কত সেটা আমরা বের করতেছি। বাতাসে যখন ব্যবস্থাটা আছে তখন ডোরা প্রস্থ কত সেটা আমরা বের করতেছি। দেখেন এটা কত আসতেছে। এটা আসতেছে হচ্ছে 3.875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 3.875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আচ্ছা, এটা বাতাসে যখন আছে তখন ডোরা প্রস্থ হচ্ছে। ঠান্ডা মাথায় খেয়াল করেন, আপনারা কিন্তু আর অন্য কোনো কিছু চেঞ্জ করতে বলে নাই, আপনারা খালি বলছে মাধ্যমটা চেঞ্জ করে ফেলাইতে। আর অন্য কোনো কিচ্ছু চেঞ্জ করতে বলে নাই। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করতে বলে নাই, পর্দার দূরত্ব চেঞ্জ করতে বলে নাই, কিচ্ছু চেঞ্জ করতে বলে নাই, বলছে খালি মাধ্যম চেঞ্জ করতে। সো মাধ্যম চেঞ্জ করলেই কি আমার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে না? মাধ্যম চেঞ্জ করলেই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলেই কিন্তু আমার ডোরা প্রস্থ চেঞ্জ হয়ে যাবে। মাধ্যম চেঞ্জ হলেই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলেই আমার ডোরা প্রস্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আসেন আমরা এই যে প্রতিসরণাঙ্কের যে সূত্রটা শিখে আসছি এখান থেকে এই ল্যামডার মানটা একটু বের করে নেই। দেখেন এ মিউ বি এই কথা যখন আপনি লিখবেন তখন কিন্তু সেটা ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি লেখা লাগবে। এ মিউ বি এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, তখন সেটা হবে হচ্ছে ওই এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা এই ফর্মুলাটাই এখানে বসাই দিব। দেখেন আমাদের প্রশ্নের মধ্যে অলরেডি একটা ডেটা দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে অলরেডি একটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে এ মিউ ডাব্লিউ, এটা বলা আছে হচ্ছে 4/3। তাহলে লেখেন দেওয়া আছে এ মিউ ডাব্লিউ, এটা হচ্ছে ভাইয়া 4/3। আচ্ছা, এখন দেখেন এ মিউ ডাব্লিউ মানেই কি আপনি লিখতে পারেন না ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। এ মিউ ডাব্লিউ এটা মানেই আপনি লিখতে পারেন হচ্ছে ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা ডাব্লিউ। তাহলে এখান থেকে যেই কথাটা লেখা যাবে সেটা হচ্ছে যে ল্যামডা ডাব্লিউ সেটা ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 3 ল্যামডা এ ডিভাইডেড বাই 4। 3 ল্যামডা এ ডিভাইডেড বাই 4। ল্যামডা ডাব্লিউ এর মানটা বের করে রাখলাম, ল্যামডা ডাব্লিউ এর মানটা বের করে রাখলাম, মানে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করে রাখলাম। ঠিক আছে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করে রাখলাম। সো দেখেন পানির তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আমার কাছে বের হয়ে গেছে,
পানির তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আমার কাছে বের হয়ে গেছে, তো এখন কিন্তু বাকি অঙ্ক করা আমার জন্য আর কোনো ব্যাপারই না। এখন বাকি অঙ্ক করা আমার জন্য আর কোনো ব্যাপারই না। লেখেন পানির মাধ্যমে, সো পানি মাধ্যমে ডোরা প্রস্থের ফর্মুলা তো সেমই থাকবে, তাই না? পানি মাধ্যমে ডোরা প্রস্থ, এটার ফর্মুলা যখন কি বসাবো, এটার ফর্মুলা বসাবো হচ্ছে ল্যামডা ডাব্লিউ ইন্টু ডি ডিভাইডেড বাই 2a। তাহলে আসেন মানগুলা বসাই দিই। ল্যামডা ডাব্লিউ মানে কত? ল্যামডা ডাব্লিউ মানে হচ্ছে 3/4 ইন্টু ল্যামডা এ। তাহলে 3 ইন্টু ল্যামডা এ, ল্যামডা এ মানে কত? ল্যামডা এ মানে হচ্ছে 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 2.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। ডি এর মান হচ্ছে 1, নিচে একটা 4 এক্সট্রা আসবে, আগের থেকে একটা 2 ছিল, আর ছোট হাতের এ এর মান কত? ছোট হাতের এ এর মান হচ্ছে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক আছে, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। এটা ভাগ করেও বের করা যাইতো, সমস্যা নেই, এটা ক্যালকুলেটরে বসাই দেওয়া হবে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করেন যে পানি মাধ্যমে ডোরা প্রস্থ কত আসে। পানি মাধ্যমে ডোরা প্রস্থ কত আসে? পানি মাধ্যমে ডোরা প্রস্থ কত আসে? সো এটা আসবে হচ্ছে 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। দেখেন ডোরা প্রস্থ কিন্তু আসলে কমে গেছে, ডোরা প্রস্থ কিন্তু আসলে কমে গেছে। আগে বায়ু মাধ্যমে ডোরা প্রস্থ কত ছিল? বায়ু মাধ্যমে ডোরা প্রস্থ ছিল হচ্ছে 3.875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। বায়ু মাধ্যমে ডোরা প্রস্থ ছিল হচ্ছে 3.875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। পানি মাধ্যমে নিয়ে যাওয়ার পরে ডোরা প্রস্থ হয়ে গেছে 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ডোরা প্রস্থ কিন্তু কমছে। ডোরা প্রস্থ কমছে কেন? ডোরা প্রস্থ কমার রিজন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখেন তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু কমে গেছে, 3/4 মানটা কিন্তু একের চাইতে ছোট। সো একের চাইতে ছোট কোনো একটা সংখ্যা দিয়ে যখন আপনি কোনো একটা সংখ্যাকে গুণ করবেন, মান কিন্তু আরো কমবে। সো যেহেতু এই তরঙ্গ দৈর্ঘ্যের মান কমছে, এর জন্যই ডোরা প্রস্থের মান কমছে। কারণ দেখেন ডোরা প্রস্থের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিরকম? সমানুপাতিক। সো তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি কমে, ডেফিনেটলি ডোরা প্রস্থের মানও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ডিসিশন লেখেন, সুতরাং পানি মাধ্যমে নিয়ে গেলে ডোরা প্রস্থের মান কমবে বা ডোরা প্রস্থ কমবে। সুতরাং পানি মাধ্যমে নিয়ে গেলে ডোরা প্রস্থ কমবে। সুতরাং পানি মাধ্যমে নিয়ে গেলে ডোরা প্রস্থ কমবে। ঠিক আছে, আচ্ছা। তো এই প্রবলেমটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016-তে আসা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা উঠানোর একটাই রিজন, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা দিছিল যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করতে বলছিল। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করতে বলছিল। সো এই একটা রিজনে হচ্ছে প্রশ্নটা তোলা, কারণ নর্মালি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলে, বাট এইখানে আসলে জানতে চাইছিল অন্ধকার ডোরারটা। সো ম্যানুয়ালি আপনি হচ্ছে ওই যে সূত্রের প্রমাণ যদি শিখে আসেন, তাহলে সূত্রের প্রমাণ করে এনতম অন্ধকার ডোরার দূরত্ব বের করতে পারবেন, বাট দরকার নাই। এখন দেখেন আমার কাছে কি কি ডেটা দেওয়া আছে, আমি সেটা আগে আইডেন্টিফাই করি। এত তরঙ্গ দৈর্ঘ্যের, তার মানে আমার কাছে ল্যামডার মান দেওয়া আছে। আলো ব্যবহার করে ইয়ং এর বিচির পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমার কাছে বলে দিছে হচ্ছে 0.5। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে ছোট হাতের এ। পর্দা থেকে চির দুটির দূরত্ব, তার মানে ক্যাপিটাল ডি। পর্দা থেকে চির দুটির দূরত্ব ক্যাপিটাল ডি। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি বিন্দু, আচ্ছা, তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি কোন একটা বিন্দু আছে, পর্দার উপরেই পি কোন একটা বিন্দু আছে, ওই পি বিন্দুর দূরত্ব আমার কাছে বলছে হচ্ছে এত। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি যে কোনো একটা বিন্দু আছে, ওই পি বিন্দুর দূরত্ব হচ্ছে এত, এটা বলে দেওয়া আছে। গ নম্বরে বলছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরা। তাহলে খেয়াল করে দেখেন, অন্ধকার ডোরার ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল? অন্ধকার ডোরার ক্ষেত্রে ফর্মুলা ছিল হচ্ছে এইটা, ডি ডিভাইডেড বাই এ 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ডি ডিভাইডেড বাই এ 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ডি ডিভাইডেড বাই এ
2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, তাহলে সুন্দর মতো বসান Zn এটা ইকুয়াল টু d ডিভাইডেড বাই a ইন্টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2। দেখেন সব ডেটা আপনার কাছে দেওয়া আছে। d এর মান কত? d এর মান বলে দিছে হচ্ছে 1 মিটার। স্মল a এর মান কত? স্মল a এর মান হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 2n প্লাস 1, n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে ভাইয়া 5 প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ল্যামডা মানে কত বলা আছে? ল্যামডা মানে বলা আছে হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম তারা অবশ্যই মিটারে নিয়ে যাইতে হবে, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়া গুণ, ডিভাইডেড বাই থাকবে হচ্ছে 2। ঠিক আছে, এটাও আসলে চাইলে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলানো যায়, বাট দরকার নাই, ক্যালকুলেটরেই বসান। এটারও চাইলে মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, বাট ক্যালকুলেটরে বসাইলেও চলবে, সমস্যা নেই। তাহলে কি আসতেছে? 1 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 5 দুগুণে 10 আর 1 11 ইন্টু 3800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2। সো এটা আসবে হচ্ছে ফাইনালি 4.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 4.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 4.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। 4.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। দেখেন সূত্র জানলে কিন্তু 3 লাইন ক্যালকুলেশন করলে 3 মার্ক পাইতেছেন। সূত্র জানলে 3 লাইন ক্যালকুলেশন করলে 3 মার্ক, সূত্র না জানলে এই পুরা 3 মার্কই ছেড়ে দিয়ে আসা লাগবে। সূত্র না জানলে পুরা মার্কই ছেড়ে দিয়ে আসা লাগবে। ঠিক আছে, গেল এটা। আচ্ছা, এবার বলছে হচ্ছে ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন প্রায় সময় আসতে দেখা যায়। উদ্দীপকের পি বিন্দুতে, আচ্ছা এখানে একটু কারেকশন করে নিয়েন, এখানে বেসিক্যালি পি বিন্দুটা উঠে নাই। উদ্দীপকের পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, ধ্বংসাত্মক ব্যতিচার মানে হচ্ছে অন্ধকার ডোরা পাওয়া যাবে। সো আমার এখন ক্যালকুলেট করে দেখাইতে হবে যে উজ্জ্বল ডোরা পাওয়া যাইতেছে নাকি অন্ধকার ডোরা পাওয়া যাইতেছে। ক্যালকুলেট করে দেখাইতে হবে যে উজ্জ্বল ডোরা পাওয়া যাইতেছে নাকি অন্ধকার ডোরা পাওয়া যাইতেছে। যদি উজ্জ্বলতার শর্ত ফিল আপ করে তাহলে আমরা বলবো গঠনমূলক ব্যতিচার হইছে, যদি অন্ধকারের শর্ত ফিল আপ করে তাহলে আমরা বলবো যে ধ্বংসাত্মক ব্যতিচার হইছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা প্রবলেমটার অ্যাপ্রোচের দিকে একটু দেখি। দেখেন আমার কাছে কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুর দূরত্বটা বইলে দেওয়া আছে। কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুর দূরত্ব বইলে দেওয়া আছে। তো কেন্দ্রীয় চরম থেকে যেহেতু পি বিন্দুর দূরত্বটা বইলে দেওয়া আছে, আমরা হচ্ছে পথ পার্থক্যের ফর্মুলাটা বসাই দিই। দেখেন তো পথ পার্থক্যের ফর্মুলা ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। পথ পার্থক্যের ফর্মুলা ছিল হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। বেসিক্যালি এন এর ভ্যালুটা আমরা 1 ধরে নিছি আর কি। এন এর ভ্যালুটা আমরা 1 ধরে নিছি, কারণ এন এর ভ্যালু কত সেটা তো আমরা জানি না। কততম উজ্জ্বল বা কততম অন্ধকার ডোরা সেটা আমরা জানি না। আমাদের তো ওইটাই বের করতে হবে যে এটা কি আসলে উজ্জ্বল ডোরা তৈরি করবে নাকি অন্ধকার ডোরা তৈরি করবে, বের তো করতেই হবে এটা, তাই না? সো এর জন্য এন এর ভ্যালুটা 1 ধরে নিলাম। এন এর ভ্যালু 1 ধরে নিয়ে এখান থেকে এক্স এর মানটা একটু বের করেন তো। দেখেন তো এক্স এর মানটা কত আসে? ল্যামডা, ল্যামডা কত দেওয়া আছে? ল্যামডা বলা আছে হচ্ছে 3800। তাহলে 3800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ক্যাপিটাল ডি, চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার। আর স্মল এ এর মান কত বলা আছে? স্মল এ এর মান বলা আছে হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। ঠিক আছে, তাহলে এইটা কত আসে? দেখেন 3800 দুগুণে 72 আসবে। 72 10 টু দি পাওয়ার কত আসে দেখ, এটা আসবে হচ্ছে 7, 38 দুগুণে 76, 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার। ঠিক আছে, আমরা বেসিক্যালি পথ পার্থক্যটা বের করলাম। পথ পার্থক্যটা বের করলাম। এখন কাহিনী হচ্ছে যে ভাই এই পথ পার্থক্য দিয়ে আসলে তো আমি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? পথ পার্থক্য দিয়ে আমরা আসলে কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবো না। পথ পার্থক্য দিয়ে আমরা কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবো না। তো আমাদের এখন যেই কাজটা করতে হবে, এই যে ফর্মুলা শিখে আসছিলাম, যে ফর্মুলা শিখে আসছিলাম, দেখেন তো এই ফর্মুলার কথা মনে আছে কিনা? দশা পার্থক্য। দশা পার্থক্য এটা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে বুঝছেন। পথ পার্থক্যের মানটা বসাই দিব। পথ পার্থক্যের মানটা বসাই দেওয়ার পরে দশা পার্থক্যের তো কোনো না কোনো কিছু একটা পাওয়া যাবে। পথ পার্থক্যের মান বসাই দেওয়ার পরে দশা পার্থক্যের কিছু না কিছু একটা তো পাওয়া যাবে। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা ইয়ং এর দ্বিচির পরীক্ষায় উজ্জ্বলতার শর্ত কি শিখছিলাম? এই যে খেয়াল করে দেখেন তো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায়
উজ্জ্বলতার শর্ত শিখছিলাম যে দশা পার্থক্যটা হইতে হবে পাই এর জোড় গুণিতক। উজ্জ্বলতার শর্ত শিখছিলাম দশা পার্থক্য হইতে হবে পাই এর জোড় গুণিতক। উজ্জ্বলতার শর্ত ছিল দশা পার্থক্য হইতে হবে পাই এর জোড় গুণিতক। অন্ধকারের শর্ত ছিল হচ্ছে দশা পার্থক্য হইতে হবে পাই এর বিজোড় গুণিতক। তাহলে আমরা এখান থেকে দশা পার্থক্যটা বের করব। আমরা এখান থেকে দশা পার্থক্যটা বের করব, পথ পার্থক্যের মান বসাই দিলেই তো দশা পার্থক্য চলে আসবে। যদি দেখি দশা পার্থক্য পাই এর জোড় গুণিতক আসছে, তাইলে বলবো যে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। যদি দশা পার্থক্য পাই এর জোড় গুণিতক আসে তাহলে বলবো গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। যদি দশা পার্থক্য পাই এর বিজোড় গুণিতক আসে তাহলে বলবো ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়েছে। ঠিক আছে, নরমাল হিসাব। সাপোজ এখান থেকে ক্যালকুলেট করে আমরা 13 পাই পাইলাম, তাহলে পাই এর সাথে গুণিতক আকারে কত আছে 13। 13 কি জোড় নাকি বিজোড়? ডেফিনেটলি বিজোড়। তো 13 যেহেতু একটা বিজোড় সংখ্যা, তাহলে ওখানে কি তৈরি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। যদি দেখি 4 পাই আসছে, 4 পাই, পাই এর আগে কত আছে 4, জোড় নাকি বিজোড়? ডেফিনেটলি জোড়। তো জোড় হইলে দশা পার্থক্য হচ্ছে পাই এর জোড় গুণিতক, তাহলে সেই ক্ষেত্রে কি তৈরি হবে? গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। ঠিক আছে, সিম্পল হিসাব, একেবারে খুবই সিম্পল হিসাব। আচ্ছা, এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2015। চট্টগ্রাম বোর্ড 2015 তুলে ফেলা। আলোর ব্যতিচার পরীক্ষণে পরীক্ষার্থীরা প্রথম দুটি সুসংগত উৎস ব্যবহার করলো যেগুলো থেকে সমদশা বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ নির্গত হয়। পর্দায় মিলিত তয়, আচ্ছা এখানে মনে হয় ডেটা মিসিং আছে, এখানে একটু ডেটা মিসিং আছে, এটা একটু টেস্ট পেপার থেকে দিই। এখানে একটু ডেটা মিসিং আছে। এখানে হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আর পথ পার্থক্যের মানটা বসাইতে ভুলে গেছে মনে হয়। তরঙ্গ দৈর্ঘ্য আর পথ পার্থক্যের মানটা একটু টেস্ট পেপার থেকে চেক করে নিই। ঠিক আছে, আচ্ছা, সো সেম টাইপের অঙ্ক, এটাও সেম টাইপের অঙ্ক। নির্গত ফোটনের শক্তি বাড়ি করতে বলছে। দেখেন তো, ফোটনের শক্তি বাড়ি করার জন্য আমরা তো E = hf শিখাই আসছি, এটা কেমিস্ট্রিতে পড়তে পড়তে একেবারে মুখস্থ হয়ে গেছে। কেমিস্ট্রিতে পড়তে পড়তে একেবারে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, আর পরের প্রশ্নটা ওই যে আগেরটার মতোই, মানে এই যে এই প্রশ্নটার মতোই। দশা পার্থক্য বের করব। দশা পার্থক্য বের করার পরে যদি বিজোড় গুণিতক আসে তাহলে বলবো হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, যদি জোড় গুণিতক আসে তাহলে বলবো হচ্ছে গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আলোর সমবর্তন। এতক্ষণ পর্যন্ত আমরা ব্যতিচার নিয়ে পড়ালেখা করে আসছিলাম, এখন আমাদের পড়ালেখা করা লাগবে হচ্ছে আলোর সমবর্তন। আলোর সমবর্তন, সো হেডিং লিখে ফেলান আলোর সমবর্তন সম্পর্কিত তত্ত্ব। আলোর সমবর্তন সম্পর্কিত তত্ত্ব, সরি, আলোর অপবর্তন সম্পর্কিত তত্ত্ব। আলোর অপবর্তন সম্পর্কিত তত্ত্ব। ঠিক আছে, সো এই এক্সপেরিমেন্টেরও আমাদের খালি সূত্রগুলা লাগবে। আমাদের এখান থেকে আসলে সূত্রগুলার প্রমাণ এই মোমেন্টে দেখার দরকার নাই, জাস্ট সূত্রগুলা আর সূত্রগুলার পরিচয়, জাস্ট সূত্রগুলা আর সূত্রগুলার পরিচয়, আর অন্য কোনো কিছু লাগবে না। আচ্ছা, সো এইখানে অপবর্তন দুই টাইপের হইতে পারে। একটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, একটা হইতে পারে একক চিরের দরুন অপবর্তন। সো এই একক চিরের দরুন অপবর্তনের দুইটা শর্ত, একটা হচ্ছে অবমের শর্ত, একটা হচ্ছে অবমের শর্ত, অবম মানে হচ্ছে অন্ধকার, আরেকটা হচ্ছে চরম, চরম মানে হচ্ছে উজ্জ্বল। ঠিক আছে, অবমের শর্ত হচ্ছে এ সাইন থিটা এন, এ সাইন থিটা এন এটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। অবমের শর্ত হচ্ছে এ সাইন থিটা এন, এটা ইকুয়াল টু এন ল্যামডা। চরমের শর্ত হচ্ছে এ সাইন থিটা এন, এটা ইকুয়াল টু 2n+1 ইন্টু ল্যামডা বাই 2। একক চিরের দরুন অপবর্তন, এখানে শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে অবমের শর্ত, আর একটা হচ্ছে চরমের শর্ত। অবমের শর্ত কোনটা? অবমের শর্ত হচ্ছে এ সাইন থিটা এন, এটা ইকুয়াল টু এন ল্যামডা। আরেকটা হচ্ছে চরমের শর্ত, চরমের শর্ত কোনটা? চরমের শর্ত হচ্ছে এ সাইন থিটা এন, এটা ইকুয়াল টু 2n+1 ইন্টু ল্যামডা বাই 2। এ সাইন থিটা এন এটা ইকুয়াল টু 2n+1 ইন্টু ল্যামডা বাই 2। আচ্ছা, অপবর্তন আবার আরেক ভাবে হইতে পারে, যেটা আমরা বলি হচ্ছে গ্রেটিং বা ঝালর কর্তৃক অপবর্তন। আপনি প্রশ্ন দেখলেই বুঝবেন, প্রশ্নের মধ্যে এই কিওয়ার্ড গুলা বলা থাকবে, প্রশ্নের মধ্যে এই কিওয়ার্ড গুলা বলা থাকবে যে একক চিরের দরুন অপবর্তন হইতেছে নাকি গ্রেটিং কর্তৃক অপবর্তন হইতেছে, এই কিওয়ার্ড গুলা প্রশ্নের মধ্যে বলাই থাকবে। সো এইগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই যে ভাই প্রশ্ন দেখে কেমনে বুঝবো, প্রশ্নের মধ্যে এটা বলেই দিবে যে অপবর্তন কেমনে তৈরি হইতেছে। ঠিক আছে, অপবর্তন কেমনে হইতেছে সেটা প্রশ্নের মধ্যে বলেই দেওয়া থাকবে, ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তাহলে গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে আবার শর্ত দুইটা, একটা হচ্ছে চরমের শর্ত আর একটা হচ্ছে অবমের শর্ত। চরমের শর্তটা কি? চরমের শর্ত হচ্ছে ডি সাইন থিটা এন, এটা ইকুয়াল টু এন ল্যামডা। চরমের শর্ত হচ্ছে ডি সাইন থিটা এন, এটা ইকুয়াল টু এন ল্যামডা। আর অবমের শর্ত হচ্ছে ডি সাইন থিটা এন, এটা ইকুয়াল টু 2n+1 ইন্টু ল্যামডা বাই 2। খেয়াল করে দেখেন যে একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে চরমের শর্ত আর অবমের শর্ত পরস্পর কিন্তু উল্টা। এইখানে অবমের শর্ত যা, এখানে চরমের শর্ত তা, এখানে চরমের শর্ত যা, এখানে অবমের শর্ত তা।
ঠিক আছে, মানে এই গ্রেটিং কর্তৃক অপবর্তন আর হচ্ছে একক চিরের দরুন অপবর্তন দুইটা শর্ত কিন্তু উল্টা উল্টা, দুইটা শর্ত হচ্ছে উল্টা উল্টা, এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। কোনটার পরিচয় কি? ছোট হাতের ডি, ছোট হাতের ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক, ক্যাপিটাল এন একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা বা রেখার সংখ্যা, ছোট হাতের এ হচ্ছে চিরের প্রস্থ আর বি হচ্ছে দাগের প্রস্থ। ঠিক আছে, এই জিনিসপত্রগুলা জাস্ট একটু মাথার মধ্যে রাখেন, এই জিনিসপত্রগুলা মাথার মধ্যে রাখলেই হবে। আর ওই যে যেটা বলছিলাম যে এক্সপেরিমেন্ট গুলা চাইলে একটু অ্যানিমেশন দেখে নিতে পারেন ইউটিউব থেকে, সো ওইটাও আসলে ম্যান্ডেটরি কোনো কিছু না, ওটা হচ্ছে মনের শান্তি আর কি। ঠিক আছে, ওটা ম্যান্ডেটরি কোনো কিছু না, ওটা হচ্ছে মনের শান্তি। আচ্ছা, প্রশ্নটা তুলে ফেলান। এত আলোক রশ্মির জন্য যে অপবর্তন গ্রেটিং প্রথম ক্রমে 30 ডিগ্রি অপবর্তন প্রদান করে তার প্রতি মিটারে রেখার সংখ্যা কত? ঠিক আছে, এত আলোক রশ্মির জন্য 5000 অ্যাংস্ট্রম আলোক রশ্মির জন্য যে অপবর্তন গ্রেটিং প্রথম ক্রমে 30 ডিগ্রি অপবর্তন প্রদান করে তার প্রতি মিটারে রেখার সংখ্যা কত? 5000 অ্যাংস্ট্রম আলোক রশ্মির জন্য যে অপবর্তন গ্রেটিং প্রথম ক্রমে 30 ডিগ্রি অপবর্তন প্রদান করে তার প্রতি মিটারে রেখার সংখ্যা কত? ঠিক আছে, এইগুলার যে সহজ প্রশ্ন আসলে পরীক্ষায় হয় না, মানে এই চ্যাপ্টারটা যদি কেউ মানে মনে করেন যে কঠিন চ্যাপ্টার বা এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করব না, আমি তাপগতিবিদ্যা বা স্থির তড়িৎ চলতড়িৎ এগুলার থেকে অ্যান্সার করব, ওগুলার থেকে অ্যান্সার করার আগে ডেফিনেটলি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা উচিত। ওগুলার থেকে অ্যান্সার করার আগে আপনার যদি প্রিপারেশন ভালো হয় ডেফিনেটলি ওগুলার থেকে অ্যান্সার করবেন, বাট ওগুলার থেকে অ্যান্সার করার আগেই এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা উচিত। ঠিক আছে, তাহলে দেখেন কি কি আমার কাছে দেওয়া আছে। আমার কাছে বলছে 5000 অ্যাংস্ট্রম, তার মানে এটা তরঙ্গ দৈর্ঘ্য বুঝাইতেছে। 5000 অ্যাংস্ট্রম আলোক রশ্মি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান দেওয়া আছে। যে অপবর্তন গ্রেটিং প্রথম ক্রমে, তার মানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 1, 30 ডিগ্রি অপবর্তন কোণ তৈরি করে, তার মানে থিটার ভ্যালু দেওয়া আছে। তার প্রতি মিটারে রেখার সংখ্যা, দেখেন তো প্রতি মিটারে রেখার সংখ্যা বা একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা বা রেখার সংখ্যা, সেটারে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? এন দিয়ে। তাহলে আমার কাছে আসলে কার মান জানতে চাইছে? প্রতি মিটারে রেখার সংখ্যা, তার মানে একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা, তার মানে ক্যাপিটাল এন এর মান জানতে চাইছে। প্রতি মিটারে রেখার সংখ্যা বা একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা, এইটার মান জানতে চাইছে। আচ্ছা, এখন খেয়াল করেন ওই যে যেই কথাটা বলছিলাম যে আপনারা প্রশ্নের মানে সূত্র দেখেই প্যানিক করতেছিলেন যে ভাই এইখানে আসলে কোন সূত্র কখন ইউজ করব, মানে একক চিরের দরুন অপবর্তন হয়েছে নাকি গ্রেটিং কর্তৃক অপবর্তন হয়েছে, এটা আসলে আমি বুঝবো কেমনে? এটা ভাই প্রশ্নের মধ্যেই বলে দেওয়া থাকবে। এই প্রশ্নের মধ্যেই দেখেন বলে দেওয়া আছে যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির জন্য যে অপবর্তন গ্রেটিং, তার মানে গ্রেটিং কর্তৃক অপবর্তন হইতেছে, গ্রেটিং কর্তৃক অপবর্তন হইতেছে, প্রতি মিটারে রেখার সংখ্যা জানতে চাইছে। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি উজ্জ্বল নাকি অন্ধকার এরকম কোনো কথা কি বলছে? দেখেন এখানে কিন্তু উজ্জ্বল অন্ধকারের কোনো কথা বলে নাই। সো প্রশ্নের মধ্যে যদি স্পেসিফিক উজ্জ্বল বা অন্ধকার কোনো কথা বলা না থাকে, ধরে নিবেন উজ্জ্বলের কথা বলছে। প্রশ্নের মধ্যে যদি স্পেসিফিক ভাবে উজ্জ্বল বা অন্ধকারের কোনো কথা বলা না থাকে, এই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো কিছু বলে নাই যে উজ্জ্বল ডোরা নাকি অন্ধকার ডোরা, এরকম কোনো কিছু বলে নাই। তো সেই ক্ষেত্রে ধরে নিবেন যে উজ্জ্বলের কথা বলা হয়েছে। তাহলে এখন আসেন, গ্রেটিং এর জন্য উজ্জ্বলের শর্ত কি ছিল? গ্রেটিং এর জন্য উজ্জ্বলের শর্ত ছিল হচ্ছে ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে আসেন ফর্মুলা বসাই দিই। গ্রেটিং এর জন্য ফর্মুলা ছিল হচ্ছে ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে আসেন বসাই ডি সাইন থিটা এন, যেহেতু এন এর ভ্যালু 1, সো আমি আর এন এর ভ্যালুটা বসাইতেছি না। প্রথম ক্রমের কথা বলছে, তার মানে এন এর ভ্যালু 1, সো এন এর ভ্যালু 1 লেখা যেই কথা, না লেখা একই কথা আলটিমেটলি। ঠিক আছে, এখন দেখেন তো ডি এর পরিবর্তে আমি আবার কত বসাইতে পারি ভাইয়া? এই যে দেখেন ডি মানে কত? ডি মানে হচ্ছে 1/n, লেখা যায় না? ঠান্ডা মাথায় দেখেন তো, সূত্র লেখার সময় আমরা লিখছিলাম ক্যাপিটাল এন, এটা মানে হচ্ছে 1/d। সূত্র লেখার সময় লিখছিলাম ক্যাপিটাল এন, এটা মানে হচ্ছে 1/d। তাহলে ডি মানে কত হবে? ডি মানে হবে হচ্ছে 1/n। ডি মানে হবে হচ্ছে 1/n। তাহলে 1/n সাইন থিটা, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে n ইকুয়াল টু কত লেখা যাবে? n ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা। n ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা। সো মানগুলা বসাই দেন। সাইন থিটা তার মানে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি তো হ্যাঁ, সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, তার মানে 5000 ইন্টু 10 টু দি পাওয়ার -10। ঠিক আছে, দেখেন এটা কত আসে। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। 5000 উপরে যায় গুণ হবে, তার মানে বেশ বড় একটা সংখ্যাই আসবে, 10 টু দি পাওয়ার 13-14 আসার কথা, 10 টু দি পাওয়ার 14 মনে হয়। 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা,
এরকম আসতেছে। আচ্ছা প্যারা নেই, এটা একটু চেক করি। 5000 সাইন 30 ডিগ্রি, তো সো এটা আসতেছে হচ্ছে 10⁶ ফাইনালি অ্যান্সার পাবো হচ্ছে 10⁶ প্রতি দৈর্ঘ্যে বা একক দৈর্ঘ্যে প্রতি মিটারে রেখার সংখ্যা জানতে চাইছিল। সো অ্যান্সার আসবে হচ্ছে টি, 10⁶ ঠিক আছে। তাহলে দেখেন এগুলার চেয়ে সহজ প্রশ্ন কিন্তু আসলে আর ভাই হয় না, এগুলার চেয়ে আর সহজ প্রশ্ন হয় না। 0.25 মিটার বেধ বিশিষ্ট চিরে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো, দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত? তুলে ফেলাম। 0.25 মিটার বেধ বিশিষ্ট। সো এই বেধ দেখা অনেকে ভয় পাইছেন। বেধ মানে হচ্ছে প্রস্থ আর কি, বেধ মানে হচ্ছে প্রস্থ, বেধ মানে হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তার মানে 0.25 মিটার প্রস্থ বিশিষ্ট চিরের প্রস্থ আমার কাছে বলে দেওয়া আছে 0.25 মিটার। 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো, দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত? 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হয়েছে, দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত? দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত? ঠিক আছে। তাহলে এইখানে দেখেন আগের প্রশ্নে কিন্তু ভাইয়া বলে দেওয়া ছিল স্পেসিফিক্যালি যে গ্রেটিং কর্তৃক অপবর্তন হয়েছে। এখানে কি এরকম কোনো কিছু বলছে যে গ্রেটিং কর্তৃক অপবর্তন হয়েছে? না। তাহলে আমার ধরে নেওয়া লাগবে যে এটা আসলে একক চিরের দরুণী অপবর্তন হয়েছে। ওই যে দেখেন চিরের প্রস্থ দেওয়া আছে বা হচ্ছে চিরের বেধ দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কিসের দরুণ অপবর্তন হইতেছে? একক চিরের দরুণ অপবর্তন। তাহলে একক চিরের দরুণ অপবর্তন হইলে একক চিরের দরুণ অপবর্তনের উজ্জ্বলের শর্ত কি ছিল? a sin θ n = 2n+1 * λ/2, a sin θ n = 2n+1 * λ/2। তাহলে আসেন বসাই দিই। a এর মান আমার কাছে জানা আছে, এই যে দেখেন a এর মান আমার কাছে দেওয়া আছে 0.25 মিটার, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান জানা আছে, ঠিক আছে। দ্বিতীয় চরমের জন্য তার মানে n এর ভ্যালু 2 বসাইতে হবে। দ্বিতীয় চরমের জন্য যেহেতু প্রশ্নের মধ্যে চরম কথাটা বইলেই দেওয়া আছে, তাহলে তো চরমের ফর্মুলাই বসাইতে হবে, ঠিক আছে। অপবর্তন কোণ তার মানে কিসের ভ্যালু জানতে চাইতেছে? থিটা এর ভ্যালু জানতে চাইতেছে, ঠিক আছে। থিটা এর ভ্যালু জানতে চাইতেছে। তাহলে ফর্মুলা কি ছিল ভাই? ফর্মুলা ছিল হচ্ছে এই যে একক চিরের দরুণ অপবর্তন, চরমের শর্ত ছিল হচ্ছে a sin θ n = 2n+1 * λ/2, a sin θ n এটা = 2n+1 * λ/2। আসেন বসাই। a sin θ n এটা = 2n+1 * λ/2। আচ্ছা, তাহলে এখান থেকে যদি ভ্যালুগুলা ক্যালকুলেট করি তাহলে sin θ এটা = n আর লিখতেছি না, sin θ এটা = n এর ভ্যালু কত বসাবো? n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 আর একে 5 হয়ে যাবে। তার মানে 5 λ / 2, 5 λ / 2 আর সাথে থাকবে হচ্ছে একটা a, 5 λ / 2 সাথে থাকবে হচ্ছে একটা a। এই যে a টারে ওই পাশে পাঠাই দিছি, a টারে ওই পাশে পাঠাই দিছি, ঠিক আছে। তাহলে এখান থেকে থিটা = কত লেখা যাবে? থিটা = লেখা যাবে হচ্ছে sin ইনভার্স পুরাটা, থিটা = লেখা যাবে হচ্ছে sin ইনভার্স পুরাটা। তাহলে মানগুলা বসায় দেন। 5 5 এর মতো থাকবে। ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, তাহলে 5000 * 10⁻⁻10। নিচে থাকবে হচ্ছে 2 * চিরের প্রস্থ। চিরের প্রস্থ কত? চিরের প্রস্থ হচ্ছে 0.25, চিরের প্রস্থ হচ্ছে 0.25। তাহলে এইটা একটু ক্যালকুলেট করে দেখেন কত ডিগ্রি আসে। এটা আসবে হচ্ছে অনেক ছোট একটা মান, 2.86 * 10⁻⁻4, 2.86 * 10⁻⁻4, 2.86 * 10⁻⁻4 ডিগ্রি। সো এখানে ডিগ্রি দেওয়াটা তো আসলে একটু ঝামেলা, এমনি দিয়ে দিলাম, ঠিক আছে। 2.86 * 10⁻⁻4 ডিগ্রি, 2.86 * 10⁻⁻4 ডিগ্রি, 2.86 * 10⁻⁻4 ডিগ্রি। সো রেডিয়ানে কেউ চাইলে রেডিয়ানেও হিসাব করতে পারেন, ক্যালকুলেটর রেডিয়ান মুডে নিয়ে, সো সেই ক্ষেত্রে রেডিয়ানে হিসাব করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। সো প্রশ্নগুলো হবে হচ্ছে এইরকম, একেবারে খুবই সিম্পল। পরেরটা তুলে ফেলান। প্রতি মিটারে 10⁵ রেখা বিশিষ্ট একটি সমতল অপবর্তন গ্রেটিং এর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো লম্বভাবে আপতিত হলে কয়টি অপবর্তন ক্রম সৃষ্টি হবে? প্রশ্নটা তুলে ফেলান। প্রতি মিটারে 10⁵ রেখা বিশিষ্ট
একটি সমতল অপবর্তন গ্রেটিং এর উপর 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো লম্বভাবে আপতিত হলে এতে কয়টি অপবর্তন ক্রম সৃষ্টি হবে? এই চ্যাপ্টারের মজাটাই হচ্ছে এটা যে সূত্রগুলা জাস্ট মুখস্থ রাখা লাগে। সূত্র মুখস্থ থাকলে অঙ্ক সব আমি এমনিই পারি, সূত্র মুখস্থ থাকলে অঙ্ক সব আমি এমনিই পারি, বাট একটু কষ্ট করে সূত্রগুলা মুখস্থ রাখাই লাগবে। প্রতি মিটারে রেখার সংখ্যা দেওয়া আছে। সো প্রতি মিটারে রেখার সংখ্যা, এটারে আমরা কি দিয়া প্রকাশ করছিলাম? ক্যাপিটাল এন দিয়া প্রকাশ করছিলাম না? প্রতি মিটারে একক দৈর্ঘ্যে দাগ সংখ্যা বা রেখার সংখ্যা এটার প্রকাশ করছিলাম হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে। তাহলে খেয়াল করে দেখেন প্রশ্নের মধ্যে আমার কাছে প্রতি মিটারে এত রেখা বিশিষ্ট, তার মানে ক্যাপিটাল এন এর ভ্যালু আমার কাছে দেওয়া আছে, ক্যাপিটাল এন এর ভ্যালু আমার কাছে দেওয়া আছে। একটি সমতল অপবর্তন গ্রেটিং এর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো, তার মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মানও আমার কাছে দেওয়া আছে, ল্যামডা এর মানও দেওয়া আছে। লম্বভাবে আপতিত হলে, লম্বভাবে যদি আপতিত হয় তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি ভাইয়া? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। লম্বভাবে আপতিত হইলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এতে কয়টি অপবর্তন ক্রম সৃষ্টি হবে? তার মানে এন এর ভ্যালুটা আমার কাছে জানতে চাইছে। কয়টি অপবর্তন ক্রম সৃষ্টি হবে, তার মানে কিসের মান জানতে চাইতেছে? এন এর মান আমার কাছে জানতে চাইতেছে। তাহলে আসেন অঙ্ক করি। এখানে দেখেন কোনো কিছু কিন্তু বলে নাই, উজ্জ্বল বা অন্ধকার এরকম কোনো কথাবার্তা বলে নাই, কিন্তু গ্রেটিং এর কথা বলছে। এখানে অন্য কোনো কিছু না বললেও গ্রেটিং এর কথাটা বলে দিছে যে অপবর্তন গ্রেটিং এর মাধ্যমে হয়েছে। ঠিক আছে, তো অপবর্তন গ্রেটিং এর মাধ্যমে যদি হয় তাহলে দেখেন ফর্মুলা কি ছিল? অপবর্তন গ্রেটিং এর চরমের শর্ত কি ছিল? ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা। অপবর্তন গ্রেটিং এর চরমের শর্ত ছিল হচ্ছে ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে আসেন ফর্মুলা বসাই। ডি সাইন থিটা এন এটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, ডি সাইন থিটা এন এটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, ডি সাইন থিটা এন এটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। তাহলে এখন দেখেন থিটা এন এর ভ্যালু তো 90 ডিগ্রি, তাই না? ডি এর পরিবর্তে আমি 1 বাই ক্যাপিটাল এন বসাই দিতে পারি, ডি এর পরিবর্তে 1 বাই ক্যাপিটাল এন বসাই দিতে পারি, কারণ ফর্মুলা শিখছিলাম এন ইকুয়াল টু 1 বাই ডি, তাহলে ডি ইকুয়াল টু হবে হচ্ছে 1 বাই এন। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু তো 1 হয়ে যাবে, এই যে এই পুরা টার্মটুকু, থিটার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1, এই পুরা টার্মটুকু 1 হয়ে গেল। এখন দেখেন আমার জানা লাগবে শুধুমাত্র এন এর মানটা, আমার জানা লাগবে হচ্ছে শুধুমাত্র এন এর মানটা। তাহলে এখান থেকে দেখেন তো আমরা হচ্ছে এন ইকুয়াল টু, ছোট হাতের এন ইকুয়াল টু কত লিখতে পারবো? 1 বাই এন ল্যামডা, 1 বাই বড় হাতের এন ইনটু ল্যামডা। তাহলে দেখেন এই ক্যালকুলেশন তো করেই ফেলানো যায়। 1 বাই ক্যাপিটাল এন মানে কত? ক্যাপিটাল এন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আর ল্যামডা মানে কত? ল্যামডা মানে হচ্ছে 6000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 6000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন কত আসে? 1 বাই 10 টু দি পাওয়ার 5 ইনটু 6000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। সো এটা আসতেছে হচ্ছে 16.7, 16.7। আচ্ছা, তো এখন জিজ্ঞেস করছে যে কয়টি অপবর্তন ক্রম সৃষ্টি হবে, কয়টা অপবর্তন ক্রম সৃষ্টি হবে এইটা আমার কাছে জানতে চাইছে। অপবর্তন ক্রম কি কখনো ভাইয়া ভগ্নাংশ হইতে পারবে? অপবর্তন ক্রম কখনো ভগ্নাংশ হইতে পারবে না। সো যেহেতু আমার অ্যান্সার 16.7 আসছে, আমি লিখবো যে প্রায় 17টি অপবর্তন ক্রম তৈরি হবে, প্রায় 17টি অপবর্তন ক্রম তৈরি হবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু বারবার করে বলতেছি যে আমি এখানে থিওরি বুঝতেছি না। ঠিক আছে, আমি একেবারেই থিওরি কিছু পড়ি নাই বা আমি থিওরি কোনো কিছু বুঝতেছি না, আমার জাস্ট হচ্ছে সূত্রগুলো একটু মনে রাখা দরকার। জাস্ট সূত্রগুলো যদি আমি মনে রাখতে পারি এখান থেকে কিন্তু 4 মার্ক 3 মার্ক মানে মোট 7 মার্ক আমি এনশিওর করে দিয়ে আসতে পারতেছি, আমার আর অন্য কোনো কিছু লাগবে না। ঠিক আছে, এখান থেকে অপবর্তন ক্রম কি, অপবর্তন ক্রম কেমনে সৃষ্টি হয়েছে কোনো কিছু জানার দরকার নেই, আপনি কিন্তু 7 মার্ক এমনিই পাবেন। পরেরটা, সো এটা যশোর বোর্ড 2019 এর প্রশ্ন। বলছে যে সাবা প্রতি সেন্টিমিটারে 6000 দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এ এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললো, অপরদিকে নাবা প্রতি সেন্টিমিটারে এত দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এ এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললো। সাবার পরীক্ষণে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ, তার মানে থিটা এন এর মান বের করতে বলছে। সাবার পরীক্ষণে প্রথম কিসের জন্য? প্রথম চরমের জন্য অপবর্তন কোণ, তার মানে থিটার মান বের করতে বলছে। আর নাবার পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনলে
দ্বিতীয় চরমের জন্য সাবা ও নাবা উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের বের করতে বলছে। তাহলে আসেন আমরা প্রথমে হচ্ছে গ নাম্বারটা করে ফেলাই। এটা খুবই ছোট অঙ্ক, খুবই ছোট অঙ্ক। আসেন প্রথমে গ নাম্বারটা করে ফেলাই। গ নাম্বারে দেখেন, প্রতি সেন্টিমিটারে এত দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং, সো গ্রেটিং কর্তৃক অপবর্তন হইতেছে। অপবর্তন গ্রেটিং এ এত তরঙ্গ দৈর্ঘ্য দেখেন আমার কাছে দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5890 অ্যাংস্ট্রম। তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললো, ঠিক আছে। আর প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা দেওয়া আছে, প্রতি সেন্টিমিটারে রেখার সংখ্যা দেওয়া আছে। এটা কিন্তু একটু কনভার্ট করে নিতে হবে। প্রতি সেন্টিমিটারটারে অবশ্যই কিসে নিয়ে যাইতে হবে? প্রতি মিটারে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রতি সেন্টিমিটারটারে অবশ্যই মিটারে নিয়ে যাইতে হবে। ওকে, সো ওখান থেকে জাস্ট ফর্মুলা ফালাইলেই কি আমার থিটার মান বের হয়ে চলে আসবে না? জাস্ট ফর্মুলা ফালাইলেই থিটার মান বের হয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে এটা আমি আর করাই দিতেছি না। নাবার পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনলে দ্বিতীয় চরমের জন্য সাবা ও নাবা উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে? দেখেন, গ নাম্বারে তো আপনি একটা অপবর্তন কোণ বের করছেন, তাই না? গ নাম্বারে একটা অপবর্তন কোণ আপনি বের করছেন। ওটা কার অপবর্তন কোণ ছিল? ওটা হচ্ছে সাবার এক্সপেরিমেন্টের অপবর্তন কোণ ছিল। এখন আমারে বলছে যে নাবার এক্সপেরিমেন্টও নাবাও যেন দ্বিতীয় চরমের জন্য সেম অপবর্তন কোণ পায়। তার মানে গ নাম্বারে যেই অপবর্তন কোণটা বের করছি সেই অপবর্তন কোণটাই কার মধ্যে নিয়ে বসাবো? ওই নাবার মধ্যে নিয়েও বসাবো, ঠিক আছে। বসানোর পরে ওখান থেকে আমার কিসের মান বের করে নিয়ে আসতে হবে? তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করে নিয়ে আসতে হবে। প্রশ্নের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে, আবার আমি তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করব। তাহলে কতটুকু পরিবর্তন করতে হবে সেটা কি বের করতে পারবো নাকি পারবো না? ডেফিনেটলি বের করতে পারা উচিত, তাই না? যতটুকু পরিবর্তন করতে হবে ওইটা আমরা ওখান থেকেই বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আলোর সমাবর্তন। আলোর সমাবর্তন এই টপিকটা হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সবচেয়ে কম ইম্পর্টেন্ট টপিক। মানে এখান থেকে সিকিউ তে প্রশ্ন আসার পসিবিলিটি 0%, সিকিউ তে প্রশ্ন আসার পসিবিলিটি 0%, বাট ভার্সিটি এমসিকিউ বা হচ্ছে বোর্ড পরীক্ষার এমসিকিউ তে এখান থেকে প্রশ্ন আসতে পারে। ভার্সিটি এমসিকিউ বা বোর্ড পরীক্ষার এমসিকিউ তে এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এইটা একটু সুন্দর মতো জাস্ট দুইটা সূত্র একটু তুলে রাখেন, জাস্ট দুইটা সূত্র একটু তুলে রাখেন। আলো সমাবর্তন এই জিনিসটা বাসায় যায় হচ্ছে এক্সপেরিমেন্ট, মানে হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন বাসায় বসে, যে আলো সমাবর্তন এই জিনিসটা সার্চ দিলে বিভিন্ন টাইপের অ্যানিমেটেড ভিডিও চলে আসবে, ঠিক আছে। সো ওখান থেকে দেখে নিতে পারেন। বাট এই লাস্ট মোমেন্টটা আমি আর দেখাবো না, এই লাস্ট মোমেন্টটা আমি আর দেখাবো না। জাস্ট হচ্ছে ফর্মুলা দুইটা তুলে রাখেন। একটা হচ্ছে ব্রুস্টারের ফর্মুলা, এটারে কেউ কেউ আবার ঢং করে ব্রিউস্টার বলে, ব্রিউস্টার ব্রুস্টার একই কথা, সমস্যা নাই। আরেকটা সূত্র হচ্ছে কোসাইন সূত্র, আই ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। একটা হচ্ছে মিউ ইকুয়াল টু ট্যান থিটা, আর একটা হচ্ছে আই ইকুয়াল টু আই নট কজ স্কোয়ার থিটা। জাস্ট এই দুইটা ফর্মুলা জানলেই হবে। তাহলে আসেন এখান থেকে একটা অঙ্ক করে ফেলাই। এই টাইপের অঙ্কগুলো হচ্ছে ডিইউতে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, বাট ভার্সিটি কি বলে বোর্ড পরীক্ষার এমসিকিউতেও আসতে পারে, বোর্ড পরীক্ষার এমসিকিউতেও আসতে পারে। কাচের উপর একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে আপতিত হলো যে প্রতিফলিত আলো সম্পূর্ণভাবে সমতল সমবর্তিত হয়ে যায়। কাচের প্রতিসরণাঙ্ক এত হলে আপতিত আলোর আপতন কোণ কত? কাচের প্রতিসরণাঙ্ক এত হলে আপতিত আলোর আপতন কোণ কত? কাচের প্রতিসরণ কোণ কাচের প্রতিসরণাঙ্ক এত হলে আপতিত আলোর আপতন কোণ কত? ঠিক আছে, এটার পাশে একটু লেখা রাখেন যে এটা ডিইউতে আসবে, ঠিক আছে। এটা এখন পর্যন্ত মনে হয় আসে নাই, বাট কোশ্চেনটা আমার অনেক পছন্দ হয়েছে কোশ্চেনটা দেখা। সো এটা হচ্ছে ডিইউতে আসবে। ওকে, সো আমার কাছে জানতে চাইছে হচ্ছে আপতন কোণটা কত। আমার কাছে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। আমার কাছে জানতে চাইছে হচ্ছে আপতন কোণটা কত। প্রতিসরণাঙ্ক বলে দেওয়া আছে হচ্ছে 1.73 প্রতিসরণাঙ্ক, তার মানে মিউ এর মান বলে দেওয়া আছে। প্রতিসরণাঙ্ক বলে দেওয়া আছে, তার মানে কিসের মান বলে দেওয়া আছে? মিউ এর মান বলে দেওয়া আছে। তাহলে আমার জানতে চাইছে হচ্ছে আপতন কোণ, তার মানে থিটা এর মান, তাই না? জানতে চাইছে হচ্ছে আপতন কোণ, তার মানে থিটা এর মান। তাহলে আমরা ফর্মুলা কি শিখছি? ফর্মুলা শিখছি হচ্ছে ব্রুস্টারের সূত্র থেকে, যে মিউ ইকুয়াল টু ট্যান থিটা, মিউ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কত লেখা যাবে? থিটা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ট্যান ইনভার্স মিউ, এক লাইনের অঙ্ক। থিটা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ট্যান ইনভার্স মিউ। তাহলে ট্যান ইনভার্স এর মতো থাকবে। মিউ মানে কত? দেখেন, মিউ মানে বলা হচ্ছে 1.73, মিউ মানে হচ্ছে 1.73। এখন কাহিনী হচ্ছে যে ভাই এই অঙ্ক ক্যালকুলেটর ছাড়া কেমনে করব? 1.73 এই মানটা একটু মুখস্থ রাখা দরকার। এটা হচ্ছে √3 এর ভ্যালু, √3 এর ভ্যালু হচ্ছে 1.73। তাহলে tan ইনভার্স √3, tan ইনভার্স √3 এর ভ্যালু কত? tan ইনভার্স √3 এর ভ্যালু আমার জানা মতে 60 ডিগ্রি।
tan ইনভার্স √3 এর ভ্যালু কত? tan ইনভার্স √3 এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, সো এই টাইপের প্রশ্নগুলো যখন ভার্সিটি পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া আসে, এই যে আপনারা যারা যারা কৃষি গুচ্ছ পরীক্ষা দিতে যাবেন 23 ব্যাচের পোলাপান বা এর আগে যারা যারা ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিয়ে আসছেন, এই টাইপের কোশ্চেনগুলো দিলে আপনারা কান্নাকাটি লাগাই দেন যে ভাই ক্যালকুলেটর ছাড়া তো আসলে পরীক্ষা দিতে পারবো না। এই মানগুলো যদি মুখস্থ না রাখেন এটা আপনার ব্যর্থতা, এই মান মুখস্থ না রাখলে এটা আপনার ব্যর্থতা। এখান থেকে আসলে মানে প্রশ্ন দেওয়াটা স্বাভাবিক, প্রশ্ন দেওয়া খুবই স্বাভাবিক। সো এই টাইপের প্রশ্নগুলো আসলে ক্যালকুলেটর ছাড়াও আসলে করে দিয়ে আসতে পারা উচিত। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের মতো ডিসকাশন। আমাদের হচ্ছে এই টোটাল জিনিসপত্রগুলো কমপ্লিট করলে এখান থেকে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা প্লাস এমসিকিউ পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা কোনোটাতেই আসলে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো এখন আপনাদের যে কাজটুকু একটু এক্সট্রা করা লাগবে সেটা হচ্ছে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক এই দুইটা জায়গার থেকে মানে প্রশ্নগুলা একটু টেস্ট পেপার থেকে দেখে নেওয়া লাগবে। এইটা দেখবেন টেস্ট পেপারের লাস্টে সাজেশন দেওয়া আছে, তো ওখান থেকে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক গুলো একটু দেখে নেবেন। আর মানে প্রয়োগ আর উচ্চতর দক্ষতার জন্য এর বাইরে আর অন্য কোনো কিছু পড়া লাগবে না। প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য এই খাতাটাই পড়বেন জাস্ট, এই খাতার বাইরে অ্যাডমিশন পর্যন্ত আশা করা যায় অন্য কোনো কিছু পড়া লাগবে না ভার্সিটি অ্যাডমিশনের জন্য। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আরো মানে এক্সট্রা জিনিসপত্র চাইলে পড়া যায়, মানে আসার সম্ভাবনাও আছে, নাও আসতে পারে, সো এটা আসলে বলা যায় না। বাট ভার্সিটি অ্যাডমিশনের জন্য এর বাইরে আর অন্য কোনো কিছু লাগবে না। ঠিক আছে, সো থাকলো তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে ক্লাসে। ধন্যবাদ সবাইকে।